We're live now. Okay. Hello everyone. Welcome again. আমাদের আরেকটি জাগবিডির ভার্চুয়াল মিটআপে আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ইন্তেখাব সাদেকিন ভাই। ইন্তেখাব সাদেকিন ভাই আছেন বিকাশ লিমিটেডের R&D সেন্টার, আমাদের বিকাশ R&D সেন্টারের একজন ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে। তো উনি আজকে আমাদেরকে বেশ কিছু ইনসাইট দিবেন। আমাদের এই আলোচনার মূল বিষয় হচ্ছে যে আমরা যারা ইউনিভার্সিটিতে এখন পড়াশোনা করতেছি কিংবা ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়ে গেছি, অল্প কিছুদিন ধরে কাজ করতেছি, তাদের থেকে আসলে ইন্ডাস্ট্রি কি এক্সপেক্ট করে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই সেশনে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। তো শুরুতেই আমি চলুন পরিচয় করে নিই, আমাদের কথা বলে নিই আমাদের ইন্তেখাব ভাইয়ের সঙ্গে। হ্যালো ভাইয়া। হাই বাজলুর, কি খবর? এই তো আচ্ছা। তো ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমাকে শুনতে অসুবিধা হচ্ছে না তো? না, এম আই অডিবল? ইয়া আমরা শুনতে পাচ্ছি, ইনফ্যাক্ট আমরা দেখতেও পাচ্ছি। ওকে, ইনফ্যাক্ট আচ্ছা। সো রাইট, ওকে। তো আমরা ডেফিনেটলি আমরা আমাদের এই সেশনের জন্য কিছু কন্টেন্ট রেডি করে রেখেছি যে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বাট এছাড়াও কিছু বিষয় নিয়ে হয়তো আপনাদের প্রশ্ন থাকবে, যেগুলো আপনারা যে ইউটিউবের যে সেশন যেখান থেকে শুনছেন বা দেখছেন, তার পাশে একটা চ্যাট বক্স আছে, সেখানে প্রশ্নগুলো করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো যতটুকু সম্ভব অ্যান্সার দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমি ইন্তেখাব ভাইকে বলবো একটু আপনার এক্সপিরিয়েন্স গুলো শুরু করে, মানে আপনার অভিজ্ঞতা, আপনি অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছেন। সো আমি প্রথম প্রশ্নটা হচ্ছে আপনার কাছে, আপনি আসলে কতদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছেন? আমার প্রায় 12 বছর। সো আপনার এই জার্নিটা একটু শুনতে চাই শুরুতে আর কি, মানে স্টার্টিং ফ্রম দ্য ভেরি ফার্স্ট, যে আমি কি স্টার্ট করছি। রাইট। অলরাইট, সো আমার গ্রাজুয়েশন করেছি আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ব্যাক ইন দ্য ইয়ার 2006-2007। ঠিক ওইটার পরপরই আসলে আই ওয়াজ কমপ্লিটলি এট লস যে আসলে আমি কি করব। তো যেহেতু আব্বা আমার কম্পিউটার সায়েন্স পড়াইছে, তো এই কারণে ভাবলাম যে এই লাইনে কিছু একটা করতে হবে। সো the very natural progression for a computer science graduate during that time was into the software development industry, or the IT services industry that we would like to call it now. তো তখন আমি ভাবলাম যে সবচেয়ে মানে ভালো কোনো একটা কোম্পানিতে জয়েন করি। তো তখন একজন আমাকে বললো যে তোমার ইউনিভার্সিটিতেই তো বড় ভাইয়ের একটা কোম্পানি আছে, তুমি ওদের সাথে কেন জয়েন করো না? তো তখন আই সর্ট আউট দোজ বড় ভাইয়াজ অ্যান্ড দেন ওদেরকে রিচ আউট করে বললাম যে ভাই আমি কাজ শিখতে চাই, তো আপনারা একটু আমাকে কাজ টাজ দেন। তো তখন ওরা বললো যে আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তো তখন আমাকে ছোটখাটো প্রজেক্ট আমাকে দিয়ে করালো, অ্যান্ড দ্যাটস হাউ মাই জার্নি রিয়েলি স্টার্টেড। দেন তারপরে আমি নাম বলবো না, বাট আমি একটা মাস্তানের একটা কোম্পানি ছিল আর কি, এই বনানী। তো আমি পরে জানতে পারি যে সে একজন বড় মাস্তান। তো সে বেসিক্যালি একজন রিয়েল এস্টেট ডেভেলপার ছিল, যে অনেক মাস্তান ছিল, এবং তাকে আসলে আমরা ওই মানে মাস্তানের কোম্পানি হিসেবে বলি, এটা মানে পরে চিহ্নিত। এনিওয়ে ওই কোম্পানিটা পরে আর নাই, বাট আই হ্যাড দ্য গুড অপরচুনিটি। And the reason why I call it a good opportunity is because আমি ওখানে আসলে একটা এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনে কিভাবে কাজ করতে হয় বা একটা এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন কি জিনিস, সেটা আমি ওখানে যে শিখছি আর কি। তো লিটল নোন ফ্যাক্ট, আমি বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন BFDC-র ERP 3টা মডিউল আসলে আমার হাতে বানানো ছিল, মানে ব্যাক ইন দ্য ডে। তখন এটা VB6 এ বানানো হয়েছিল আর কি। তো আই থিংক অনেক পুরনো প্রোগ্রামার। এক্স্যাক্টলি। তো VB6 এর নাম বলে তো এখন অনেকে হয়তো জানবে না। তারপরে আমি আসলে থেরাপি জয়েন করি অ্যাজ আ সফটওয়্যার টেস্টার, অ্যান্ড দেন কিছুদিন পরে থেরাপি আমি আসলে অ্যাজ আ জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমি সর্ট অফ আমার শিফট হয় আর কি, টিমটা শিফট হয়। অ্যান্ড দেন ওখান থেকে ভ্যান্টেজ থেকে এক্সলিং থেকে এমএনএইচ থেকে ইনফোলিটিক্স থেকে এখন ফাইনালি অ্যাট বিকাশ। সো অনেক ঘাটের পানি খাওয়া হয়েছে, এবং এই এতগুলা কোম্পানি সুইচ করার ফলে আসলে আমার যে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আসলে আমি সর্ট অফ এক্সপিরিয়েন্স করছি ইজ I've had a very good opportunity to work with a lot of people by virtue of shifting from one company to another. আমার আসলে বিভিন্ন এনভায়রনমেন্টে কাজ করা হয়েছে, আমার বিভিন্ন ধরনের মানুষের সাথে কাজ করা হয়েছে। আমি বলবো না যে সবগুলো এক্সপিরিয়েন্স আমার ভালো ছিল বা সবগুলো এক্সপিরিয়েন্স খারাপ ছিল। It was an amalgamation of everything, and I think that really helped me be the person that I am right now in terms of my professional career. So that is sort of
in short my career so far. আচ্ছা, যে কারণে আসলে আপনাকে এই সেশনে আমি বিশেষ করে মানে জোরাজুরি করে সর্ট অফ নিয়ে আসছি সেটার কারণটা হচ্ছে যে ইউ হ্যাভ এ লট অফ এক্সপিরিয়েন্স, রাইট? সো আপনি মাত্রই বললেন যে আপনি অনেকগুলো কোম্পানিতে অনেকগুলো মানুষের সঙ্গে কাজ করে এসেছেন। সো ইউ নো যে ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করে, ইন্ডাস্ট্রি সো সো ইন্ডাস্ট্রি ইনফ্যাক্ট আপনি অনেক হায়ারিং প্রসেসের মধ্যে যুক্ত ছিলেন, রাইট? অনেক জুনিয়র ডেভেলপারদেরকে হায়ার করেছেন। তো ইনফ্যাক্ট আপনিও একসময় জুনিয়র ডেভেলপার ছিলেন, আস্তে আস্তে আপনার মানে বর্তমান অবস্থায় চলে আসছেন। সো সো ইউ নো দা মানে আই মিন মানে এভরিথিং ইন্ডাস্ট্রিতে কিভাবে আপনি অনেকগুলো ইন্ডাস্ট্রি দেখেছেন, কিভাবে তাদের থট প্রসেস কিরকম, বা একটা ছেলেকে যখন হায়ার করতে যায় কি কি জিনিস দেখে, তার মধ্যে কি কি গুণাবলী থাকলে তারা পছন্দ করে। সো এই জিনিসগুলো যেহেতু আপনি অলরেডি জানেন এবং আমার মনে হয় আপনার এক্সপিরিয়েন্স অনেক বেশি, তো এই জিনিসগুলো আসলে যদি আমাদের অডিয়েন্স অনেকেই আছে যারা হচ্ছে আপনার জুনিয়র সফটওয়্যার ডেভেলপার কিংবা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, যারা চেরিশ করে যে কোনো এক সময় সফটওয়্যার ডেভেলপার হবে, সো তাদের আমার কাছে মনে হচ্ছে খুব কাজে লাগবে। সো আমি চাচ্ছি যে এরকম কিছু খুবই কি বলে এক্সপিরিয়েন্স যদি আপনি আমাদের সঙ্গে শেয়ার করেন। Sure, absolutely. And I would be really glad to know যদি আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করার পরে যদি কারো কাজে লাগে আর কি। ওকে, সো আমি প্রথমে একটা জিনিস জানতে চাই যে সো আজকে যারা অডিয়েন্স আছে, a big majority of these people are either final year students or freshers যারা মাত্র গ্রাজুয়েট করেছে, এবং junior engineers that have just recently ventured into the software industry, right? রাইট। ওকে, সো আমি আজকে মোটামুটি যা বলবো বা আমি যেসব এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করব, এগুলা বেসিক্যালি catered towards people who are either in their final year, freshers probably looking for job, or junior engineers who have just recently joined a company. And আমি just তার আগে একটা জিনিস যেটা একটু বলতে চাই যে মানে আসলে who am I to give you advice, or who am I to share my experience? আমার এত বড় আস্পর্ধা মানে কে দিল আমাকে, who gave me the audacity? Basically আমি আসলে I'm a nobody. আমার একটা মাত্র শুধু গেইন আছে, সেটা হচ্ছে by virtue of working in this industry for the last 11-12 years. একটু আগে যেটা বলেছিলাম, I've had the good opportunity to work with a lot of people, and I've had a good opportunity to work with variety of people. So ওই পার্সপেক্টিভ থেকে আমি হয়তো আমার আমার ওন পয়েন্ট অফ ভিউটা আমি প্লেস করতে পারি। সো আমার পয়েন্ট অফ ভিউটা মাইট নট বি aligned with somebody else, and that's absolutely fine, because আমার এক্সপিরিয়েন্সটা was purely আমার এক্সপিরিয়েন্স, and then আমার পার্সপেক্টিভ থেকে সবকিছু বলা। So the fact that what the industry expects from a fresher itself is sort of a vague term. Mane, there is no gold standard of what the industry wants from a fresher, except for maybe few behavioral traits which might actually run as a common thread across all of the freshers and all of the junior engineers. So এটা নিয়ে আমি হয়তো একটু কথা বলবো। আর I hope I'm able to cover most of the things that I want to say. আমি আসলে আজকে অনেক excited to talk to to this audience by virtue of sharing my own experience. So I hope I'm able to cover a lot of things. Otherwise, it will be a big disservice to all of you, because এত রাত পর্যন্ত তোমরা সবাই ওয়েট করেছিলা ওইটা। And another thing that I would want to share, and I promise যে আমি এরপর আর বেশি কথা বলবো না, except for sharing my own experience. একটা জিনিস যেটা বলতে চাই যে আজকে আমি যে জিনিসগুলো বলবো, এগুলো যদি তোমরা একটু যদি ডিপলি চিন্তা করো, তোমরা কিন্তু নিজেরাই এই জিনিসগুলো জানো। সো আজকে আমি যে জিনিসগুলো শেয়ার করব, এগুলো কিন্তু একদমই আর্থ শ্যাটারিং কিছু না, একদম ওয়াও, একদম আমি কি একটা বলে ফেললাম, and then your life completely changes. Obviously your life is not going to change based on just one session, but আমি যেগুলো বলবো, this is nothing but a reiteration of something that you already know. ঠিক আছে? So most of the time আমি যখন জুনিয়র ইঞ্জিনিয়ারদের সাথে যখন আমি কাজ করি, একটা কোয়েশ্চেন আমাকে প্রায় জিজ্ঞেস করে, and this question is applicable for the fourth year students and the freshers as well. সেটা হচ্ছে যে ভাইয়া অনেক কিছু তো শেখার আছে,
এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে তো ঢুকতে গেলে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হয়, অনেক টেকনোলজি জানতে হয়। তারপরে আমার আশেপাশে অনেককে দেখতেছি যে অনেক নতুন নতুন জিনিস পারে, ও তো অনেক কিছু পারে, আমি তো পারি না। মানে কিভাবে হবে, কিভাবে শিখবো, কিভাবে আমি এত কিছু আমি জানবো, সো আই এম কমপ্লিটলি লস্ট। সো এরকম ধরনের কোয়েশ্চেন ভেরি কমনলি পাওয়া যায়। মাই অ্যান্সার টু দেম ইজ অলমোস্ট অলওয়েজ যে ও ও কিভাবে পারে এটা কি তোমরা একবার চিন্তা করে দেখছো? যে মানুষটা অনেক পারে ওর জার্নিটা কি তুমি দেখছো, বা ওর জার্নিটার ব্যাপারে কি তুমি শুনছো? আহ, এই যে মানুষটা যাকে অ্যাপারেন্টলি মনে হচ্ছে অনেক কিছু পারে, অনেক কিছু জানে, সে যে আসলে রাত দিন খেটে তার নলেজটা অ্যাকোয়ার করার জন্য যে সে এত পরিশ্রম করছে, ওইটার ব্যাপারে কি তোমরা জানো? তোমরা জাস্ট দেখো টিপ অফ দি আইসবার্গ, দ্য ফ্যাক্ট দ্যাট দিস পারসন নোজ আ লট, বাট ইউ ডু নট সি দ্য হিস্ট্রি বিহাইন্ড ওয়্যার হি ইজ রাইট নাও। সো এই যে মানুষটা বাসায় যে সে কি বসে বসে সিনেমা টিভি সিরিজ দেখে, সে কি বসে বসে ফেসবুকে চ্যাটিং করে, নাকি মানুষটা অফিস থেকে বাসায় যাওয়ার পরে বা ইউনিভার্সিটি থেকে বাসায় যাওয়ার পরে টেকনোলজি নিয়ে পড়াশোনা করে? তো এই যে প্রশ্নগুলো আমি মানে যখন এই মানুষগুলোকে আবার থ্রো ব্যাক করি, তখন আসলে তারা বুঝতে পারে যে হোয়াট আই এম ট্রাইং টু রিয়েলি গেট অ্যাট। দ্য ভেরি the most important concept that or the most important thing that I would want to share with you is যে learn, learn and learn। মানে কোনো ম্যাজিক পিল নাই যেটা তুমি খাবা and you will know a lot, ঠিক আছে? তো শেখার শেষ নাই, আই আন্ডারস্ট্যান্ড, বাট তুমি যদি একদম ফ্রম আ ভেরি আর্লি স্টেজ ডিউরিং ইউর ইউনিভার্সিটি ইয়ার্স, আমি তো বলবো যে ফোর্থ ইয়ার স্টুডেন্ট তো না, আমি মানে ফার্স্ট ইয়ার থেকেই তোমরা মানে শেখা শুরু করো না কেন? অ্যান্ড বাই শেখা আই মিন মানে অবভিয়াসলি যেহেতু কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে, there is only so much you can do in terms of your career path, at least here in Bangladesh. Either software developer হবা, software tester হবা, অথবা database administration বা database development এ যাবা, অথবা network administration, এখন তো আবার যে সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর ওদেরকে বলা হয়, বা ডেভঅপস ইঞ্জিনিয়ার ওদেরকে বলা হয়। সো মানে ওই লাইনেও তোমরা যেতে পারো। সো এই যে জিনিসগুলো তোমরা যে তোমাদের জন্য বেছে নিবা, এইটার আসলে শুরুটা কোথায়? এটা শুরুটা হচ্ছে যে তোমাদের আসলে শিখতে হবে, ঠিক আছে? তোমাদের আসলে জানতে হবে। নাও জানার তো অবভিয়াসলি কোনো শেষ নাই, শেখার তো অবভিয়াসলি কোনো শেষ নাই, বাট তারপরেও তোমাদের কোনো না কোনো একটা জায়গা থেকে অল্প অল্প করে হলেও তোমাদের শিখতে হবে, নতুন নতুন টেকনোলজি নিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে। মানে দের ইজ নো অল্টারনেট টু লার্নিং। জাস্ট 4 বছর ইউনিভার্সিটি পাশ করছো, পাশ করে এখন হোপিং যে আমাকে এখন কেউ একটা চাকরি করে দিবে জাস্ট বিকজ আমি কম্পিউটার সায়েন্সে পাশ করছি এবং মোটামুটি একটা ভালো রেজাল্ট নিয়ে পাশ করছি। নো, 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 নো। If you do not have a certain background of learning, a certain knowledge base from very early on, it is going to be very difficult for you to survive in the software industry. আর আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের এই আইটি সার্ভিসেস ইন্ডাস্ট্রি বা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কেউ যদি কনস্ট্যান্টলি যদি পড়াশোনার মধ্যে যদি না থাকে, কনস্ট্যান্টলি যদি লার্ন যদি না করতে থাকে, তাহলে কিন্তু এই মানুষটাকে আমরা আসলে ডাইনোসর বলে ফেলতে পারি। মানে আমাদের ইন্ডাস্ট্রিতে আইদার ইউ আর গ্রোয়িং ইন টার্মস অফ ইউর নলেজ অর ইউ আর ডিক্লাইনিং। মানে এখানে কোনো স্টেডি মানে কনস্ট্যান্ট স্টেট বলে কিছু নাই। আইদার ইউ আর গ্রোয়িং, যেটা তোমার আসলে তুমি গ্রো করবা বাই লার্নিং, অথবা দ্য মোমেন্ট ইউ স্টপ লার্নিং ইউ স্টার্ট ডিক্লাইনিং। মানে এখানে আসলে কোনো ওই স্টেডি স্টেট নাই। তো এটা আসলে একটা ডেঞ্জার অফ বিং ইন দ্য সফটওয়্যার ইন্ডাস্ট্রি। সো ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি কিপ অন ইভলভিং, কনস্ট্যান্টলি কিপ অন লার্নিং। আর এই যে এত বারবার করে আমি রিআইটারেট করতেছি লার্ন, লার্ন অ্যান্ড লার্ন, এটা কিন্তু অনেকে মনে করতে পারে যে ভাই এত কিছু লার্ন করার আছে, এত কিছু শেখার আছে, আমি আসলে কিভাবে শুরু করবো? ইটস টু মাচ হার্ড ওয়ার্ক। নাও হু সেড লাইফ ওয়াজ ইজি? কষ্ট আসলে করতে হবে। যেরকম শেখার কোনো বিকল্প নাই, দেয়ার ইজ নো অল্টারনেট টু লার্নিং, আসলে হার্ড ওয়ার্ক বা কষ্টেরও আসলে কোনো মানে বিকল্প নাই। তোমার এই ইন্ডাস্ট্রিতে যদি আসতে হয়, সফটওয়্যার ডেভেলপমেন্ট বলো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলো, যেটাই বলো না কেন, এখানে আসলে কষ্টের কোনো বিকল্প নাই, কষ্ট তোমার করতেই হবে। নাও অনেকে বলতে পারে যে ভাই আপনি তো হ্যাঁ কষ্ট করতে হবে এটা বলে খালাস, এটা তো বলে আপনি এটা বলে চলে যাবেন। তার আসলে উপায়টা কি? আমি আসলে কষ্টটা করব কিভাবে, কোন জিনিসটা শিখবো? এখন এগুলো আসলে অবভিয়াসলি মানে দিস উইল লিড ইনটু আ বিগার ডিসকাশন অফ কোর্স, বাট আমি যেটা ছোট করে একটু বলতে চাই যে
কোনো ধরনের একটা কাজ শুরু করার আগে তোমার যদি মনে হয় যে ইট ইজ টু মাচ হার্ড ওয়ার্ক, বা তোমার কাছে যদি এই জিনিসটা খুব ডন্টিং লাগে যে ইটস টু মাচ ফর মি, মানে আমি আসলে বুঝতেছি না যে এত বড় কিছু আমি আসলে কিভাবে শিখবো, আমি তোমাদেরকে একটা জিনিসই বলবো যে ইউ আর নট দ্য ওনলি ওয়ান, ইউ আর নট অ্যালোন ইন দিস সিচুয়েশন। মানুষ কিন্তু কোনো না কোনো একটা জায়গা থেকে আসলে শুরু করছে, ঠিক আছে? এবং কিভাবে শুরু করছে সেটা হচ্ছে অল্প অল্প করে। দে ব্রোক something that they want to achieve in very small manageable chunk, এবং ওই জিনিসটা আস্তে আস্তে করে আয়ত্ত করছে। তো একটা বড় জিনিসকে ছোট ছোট চাঙ্কে ভেঙে ওইটাকে শেখার চেষ্টা করছে, একদম স্মলেস্ট যে গ্র্যানুলার লেভেলের চাঙ্কটা ওইটাকে আয়ত্ত করছে, তারপরে দেন অল্প একটু, তারপরে দেন অল্প একটু, তারপরে দেন অল্প একটু, এরকম ভাবে করে 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 করেই কিন্তু তার যে আসলে নলেজ বেসটা, যেটা অ্যাপারেন্টলি আমরা এখন একজন নলেজেবল মানুষের ক্ষেত্রে দেখি যে তার অনেক নলেজ, এটা কিন্তু আসলে ওভারনাইট হয় নাই। এটা কিন্তু যেটা আগে একটু আগে বলেছিলাম যে ম্যাজিক পিল খাইছে এবং তার অনেক নলেজ হয়ে গেছে, এটা কিন্তু আসলে হয়নি। সো ওই যে সেও কিন্তু খুব কষ্ট করছে at one point or another, সেও আসলে অল্প অল্প করে তার নলেজ বেসটা আসলে বাড়াইছে। সো what I'm trying to get at is যে you really have to work hard, ঠিক আছে? এবং এই ওয়ার্ক হার্ডটা যদিও শোনাতে হয়তো খুব ডন্টিং মনে হচ্ছে, বা শুনতে হয়তো মনে হচ্ছে যে ওরে বাপরে বাপকে মানে খুব কষ্ট করতে হবে, মানে এটা কিন্তু আসলে তোমাদেরকে ভয় পাওয়ানোর জন্য বলতেছি না। আই এম স্টেটিং হোয়াট দ্য কারেন্ট স্টেট অফ অ্যাফেয়ার্স ইজ, হোয়াট দ্য কারেন্ট রিয়ালিটি ইজ। কষ্ট তুমি যদি না করো তাহলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে তুমি টিকতে পারবা না। কষ্ট তুমি যদি না করো তাহলে তুমি নতুন জিনিস শিখতে পারবা না। আর নতুন জিনিস তুমি যদি শিখতে না পারো তাহলে তুমি গ্রো করবা না, এবং ইউ উইল স্টার্ট ডিক্লাইনিং, এবং ডিক্লাইন করতে করতে একটা পর্যায়ে যে তোমার নলেজ বেস অনেক পুরাতন রয়ে যাবে এবং তোমাকে আসলে ডাইনোসর বলে হিসেবে সবাই মানে মনে করবে। অ্যান্ড অ্যাজ আ ম্যানেজার, the thing that I most appreciate in the people that I hire and the people that I interview is যে এই মানুষটা হয়তো ন্যাচারালি খুব ট্যালেন্টেড নাও হইতে পারে, যে একটা ঠাস করে কিছু একটা বললাম এবং খুব চট করে ধরে ফেললে প্রবলেমটা সলভ করে ফেললো, এরকম নাও হইতে পারে। বাট আমি যে মোস্ট ইম্পর্টেন্ট ট্রেড যেটা আমি একটা জুনিয়রের মধ্যে দেখি বা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ও আসলে কতটুকু কষ্ট করছে, ও আসলে কতটুকু পরিশ্রম করছে। হয়তো against all odds, against a lot of difficulties, ও আসলে একটা জিনিস হয়তো শিখছে। সো এই যে the fact that this person has the capability to learn and has worked really hard to be where he is right on in terms of acquiring the knowledge base that he is, I think that is a very good quality to have. So in the last 5-10 minutes আমি যে জিনিসগুলো বললাম, the most important thing is you have to keep on learning and you have to really work hard. And the way to work hard is breaking down something big into smaller chunk, and then ওইটা প্রতিদিন অল্প 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 করে আয়ত্ত করা, and then ওই অল্প অল্প কষ্টটাই তোমার দেখবা যে একটা পর্যায়ে যে accumulate হয়ে will result in something that you would desire, and that is a good knowledge base. um, so um, so based on whatever that I've said, Bazlur, do you think you would like to add anything else? Right. Okay. Am I getting repeated? ওকে, ভাইয়া যে কথাগুলো বললেন আমি ডেফিনেটলি এগ্রি করি সবগুলোই। মানে একটা বড় জিনিস আমি এখন একটা ব্যাপার হচ্ছে কি নলেজ, আর আমি একটু ডিস্টিংক্ট করতে চাই দু একটা জিনিস, সেটা হচ্ছে নলেজ অ্যান্ড সরি নলেজ অ্যান্ড স্কিলের মধ্যে একটু ডিফারেন্সিয়েট করতে চাই আমি, যেহেতু এই দুইটাকে একটু আলাদা করতে চাই এই অর্থে যে নলেজ কিন্তু অ্যাভেলেবল অন গুগল, রাইট? উই ক্যান জাস্ট সার্চ অন এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এনি ডাটা স্ট্রাকচার অ্যান্ড এনিথিং, অলমোস্ট এনিথিং এখন আমাদের গুগলে পাওয়া যায়। সো নলেজ ইজ অলরেডি অ্যাভেলেবল দেয়ার। বাট স্কিল নলেজ যখন আমার একটা সেট অফ নলেজ আছে, ইউনিভার্সিটিতে যখন আমরা পড়ি, ইউনিভার্সিটির কিন্তু একটা উদ্দেশ্য আছে বা একাডেমির একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে তারা একাডেমিক মানে ওয়ার্ল্ড ওয়াইড যেটা আসলে যে ইউনিভার্সিটি বা একাডেমিয়া নলেজ তৈরি করে এন্ড দেন সেটা শেয়ার করে, দ্যাটস দেয়ার কোর বিজনেস, রাইট? এখন আমি নলেজ নিচ্ছি, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তেছি আমি নানা বিষয়ে নলেজ নিচ্ছি, কিন্তু এর মানে এই না যে আমি একটা বিষয় নিয়ে স্কিলড হয়ে যাচ্ছি। আসলে স্কিলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সর্ট অফ সময় নিয়ে প্র্যাকটিস করে 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 অর্জন করতে হয়। ফর এক্সাম্পল আমি যদি বলি আমি আই এম এ গুড জাভা ডেভেলপার আর আই এম এ স্কিল জাভা ডেভেলপার, আমি কিন্তু জাভা প্রোগ্রামিং এর 2টা কোর্স ইউনিভার্সিটিতে করেছি,
কিন্তু করার মানে এই না যে আমি কিন্তু জাভাতে এক্সপার্ট। দেন আমি প্রতিদিন নিজেকে একটু একটু করে অ্যাড করছি, যে নিজেকে কমফোর্টের বাইরে নিয়ে আসছি একটু একটু করে। আজকে হয়তো আমি লেটস সে ইউনিভার্সিটি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট এটা লিমিটেড বক্সের মধ্যে শিখাইছে, আমি আরেকটু বেশি দেখার চেষ্টা করছি, আমি একটু ডিজাইন প্যাটার্ন দেখার চেষ্টা করছি, আমি প্রিন্সিপাল গুলা দেখার চেষ্টা করছি, ওগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি, রাইট? আমি একটু কংক্রিট এক্সাম্পল দিলাম, কারণ হয়তো এটা অনেকের কাজে লাগবে আর কি। হ্যাঁ, তো এই স্কিল গুলো অ্যাচিভ করার উদ্দেশ্য হচ্ছে ভাই যেভাবে বললো, একটু একটু করে নিজেদেরকে একটু কমফোর্ট জোনের বাইরে এনে নতুন কিছু একটু ইমপ্রুভ করার চেষ্টা করা। এইখানে একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমরা ড্রামাটিক্যালি হঠাৎ করে একটা জিনিস শিখতে পারবো না, স্কিল হঠাৎ করে একটা জিনিস আমি অ্যাচিভ করতে পারবো না, একটু একটু করে গ্রানুলার লেভেলে নিয়ে আসতে হবে। কারণ আমি যদি মনে করি যে আমি এখানে বসে আছি, আমি এখন এই জিনিসটা শিখবো যেটা হচ্ছে আমার থেকে অনেক মানে অ্যাডভান্স একটা জিনিস, তাহলে আমরা হচ্ছে শিখতে গিয়ে ফেইলড হব। কারণ কি আমি লাভ দিয়ে আসলে পর্বতে উঠতে পারবো না, আমাকে হচ্ছে একটু একটু করে উঠতে হবে, রাইট? সো আমি যদি চেষ্টা করি, মেবি মানুষ মাউন্টেন এভারেস্ট জয় করছে, রাইট? মাউন্ট এভারেস্ট কিন্তু একদিনে সম্ভব হয় না, কিন্তু এখনো যারা মাউন্ট এভারেস্ট জয় করে তারা একটা লম্বা সময় নিয়ে একটু একটু করে উঠে। তো ব্যাপারটা হচ্ছে যে স্কিল মানে অর্জন করার জন্য, বা আপনি যেটা বললেন আর কি, লার্নিং 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 এন্ড এভরিথিং, এটার জন্য সময় লাগে, এটার জন্য ডেডিকেশন লাগে, এটার জন্য হচ্ছে ডেলিবারেট প্র্যাকটিস লাগে। ডেলিবারেট প্র্যাকটিস হচ্ছে এই ওয়ার্ডটা একটু বলতে চাই, যে ডেলিবারেট প্র্যাকটিস হচ্ছে অলওয়েজ ডেলিবারেট, এবং আমি যে জিনিস পারি ওই জিনিসের থেকে একটু বেশি সবসময় চেষ্টা করতে হবে, যে আমি এই লেভেলটা জানি, এই লেভেলের উপরে একটু আমাকে উপরে উঠতে হবে প্রতি সব সময়, তাহলে হচ্ছে আমি নতুন একটা জিনিসের উপর স্কিল হবো, নতুন একটা জিনিস ভালো করে পারবো আর কি। সো এই একটা জিনিস আমি শুধু অ্যাড করতে চেয়েছিলাম আর কি। Sure. Okay. So piggybacking on the things that you've said, আরেকটা জিনিস যেটা আমি আসলে একটা জুনিয়র ইঞ্জিনিয়ার হোক আর ফ্রেশার হোক আর একটা ফোর্থ ইয়ার স্টুডেন্টই হোক না কেন, আরেকটা জিনিস, আরেকটা কোয়ালিটি that I would want to see in an individual is perseverance. প্রত্যেক দিন, মানে আমি যেটা একটু আগে বললো বা বজলুর যেটা বললো, যে অল্প অল্প করে শেখার যে স্টেপস গুলা, প্রত্যেকটা স্টেপের মধ্যে কিন্তু তোমরা বাধা মানে পাবা। যে একটা জিনিস শিখলা, ওইটাই যে বুঝে গেলা এবং ওইটার একটা ছোট একটা মানে সর্ট অফ একটা ছোট একটা ইমপ্লিমেন্টেশন তোমরা করে ফেললা, এন্ড দেন ওইটাতে একদম কমপ্লিটলি স্কিলড হয়ে গেলা, এটা কিন্তু হবে না। তোমার in the process of acquiring knowledge you will find a lot of obstacles, বাট ওই অবস্টিকেল গুলাকে আসলে মানে ওভারকাম করে তারপরে আসলে ওই স্কিলটাকে ডেভেলপ করার জন্য যেই ভার্চুটা দরকার হয় সেটা হচ্ছে পারসিভিয়ারেন্স। যে একটা জিনিসের পিছনে লেগে থাকতে হবে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, দেখবা যে তাও জিনিসটা তোমরা হয়তো বুঝতেছো না বা সলভ করতে পারতেছো না বা এই প্রবলেমটাতে আটকায় গেছো, বাট এই জিনিসটার পিছিয়ে যদি তোমরা লেগে থাকো এবং ওইটাকে সলভ করার জন্য যদি পারসিভিয়ার করো, তাহলে মানে ওইটা ডেফিনেটলি তোমরা আসলে রিজলভ করতে পারবা। তোমরা ডেফিনেটলি যেই নলেজটা অ্যাকোয়ার করার চেষ্টা করতেছো বা যে স্কিলটা ডেভেলপ করার চেষ্টা করতেছো থ্রু দ্য ভার্চু অফ পারসিভিয়ারেন্স, ওই জিনিসগুলো তোমরা সবই অর্জন করতে পারবা। সো another virtue that I do look for when I hire people is আসলে পারসিভিয়ারেন্স। যে সে আসলে ইজিলি কি গিভ আপ করে ফেলে, সে কি ছোট্ট একটা অবস্টেকেলে কি হাল ছেড়ে দেয়, ডিমোটিভেটেড হয়ে যায়, নাকি সে একদম জাস্ট দাঁতের সাথে দাঁত কামড়ায়, সে বলে যে না, এটা আমি করেই ছাড়বো এবং এটা আমি নিজেই করে ছাড়বো। এবং এই যে পারসিভিয়ারেন্স, এটা আসলে ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, যে আমাদের স্পেশালি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমাদের কিন্তু মানুষ বলে না যে ইউ শুড স্ট্রাইভ ফর ইউর প্যাশন, যে জিনিসটার ব্যাপারে তুমি খুব প্যাশনেট, ওই জিনিসটাই তোমার করা উচিত। আমি আসলে একটু ডিসএগ্রি করব, বিকজ ইন মাই ক্যারিয়ার আমি অনেক মানুষের কাছ থেকে শুনছি, আমাকে জিজ্ঞেস করতে যে হোয়াট আর ইউ প্যাশনেট অ্যাবাউট। আরে ভাই, আমি আমার প্যাশন খুঁজে পাইনি, এখন আমি আমি কি করব? তাহলে কি আমি কোনো সময় কি একটা বড় কিছু অ্যাচিভ করতে পারবো না? Is it only after when I have found my passion that I would be able to achieve something bigger than what I expect from myself? No. তুমি যে তোমার প্যাশনটা সবসময় খুঁজে পাবা এবং তোমার প্যাশনটা নিয়ে যে তুমি সবসময় আগাতে পারবা, নট নেসেসারিলি, বিকজ the reality is যে maybe some of us have to run families, maybe some of us have other obligations,
মেবি আমাদের হয়তো কিছু মনিটারি ইস্যুজ আছে যেগুলো হয়তো উই হ্যাভ টু ওভারকাম ইচ এন্ড এভরি ডে। সো ওইটার জন্য মানে আমরা কি আসলে ওই ইস্যুস গুলোকে রিজলভ করবো, নাকি আমরা সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে আমাদের প্যাশনের পিছু দৌড়াবো? সো আমাদের সবসময় যে আমাদের প্যাশনটা যে আমরা খুঁজে পাবো এবং আমাদের প্যাশনটাকে যে আমরা যে পারসু করতে পারবো, এটা কিন্তু হবে না। তো তাহলে আসলে করণীয়টা কি? তাহলে শুড উই কিপ অন ডুইং হোয়াট উই পারহ্যাপস ডু নট ইভেন লাইক ডুইং? মেবি ইউ শুড, ওয়াই নট? মানে একটা জিনিস যেটা তোমার মনে হয় যে তোমার হয়তো খুব একটা এনজয় করতেছো না, এটার ব্যাপারে হয়তো তুমি খুব একটা প্যাশনেট না, তার মানে কি এই যে তুমি এটা তো ভালো করতে পারবে না? নট এট অল, নট এট অল। I can name a lot of people and I have seen in my career a lot of people যারা আসলে হয়তো মেবি প্যাশনেট প্রোগ্রামার্স ছিল না, তারা হয়তো মেবি প্যাশনেট টেস্টার্স ছিল না, তারা হয়তো they were not really passionate about what they were doing, but they were actually very good. And you know why they were good? Because পারসিভিয়ারেন্স, যে তাদের ইচ্ছার বিরুদ্ধে হলেও তারা একটা জিনিস শেখার চেষ্টা করছে, যে না মেবি হয়তো আমার এই জিনিসটা শেখার জন্য আমার যে প্যাশনটা বা যে ভিতর থেকে যে মোটিভেশনটা আসা দরকার সেটা হয়তো এই মুহূর্তে আসতেছে না। বাট সেক্ষেত্রে কি আমি তাহলে চুপচাপ হাত গুটায় বসে থাকবো? নো, because you have other obligations to take care of. And how do you take care of those obligations? By trying to do that you have a basic knowledge of doing. So let's say I'm an example দিই। আমি খুব একটা আসলে passionate programmer ছিলাম না when I started off my career as a programmer, but I knew that I had certain obligations that I needed to take care of. So আমি দেখলাম যে কম্পিউটার সায়েন্সে পাস করছি, প্রোগ্রামিং হালকা পাতলা জানি, দেখি এটাতে আমি যদি আরেকটু ভালো করতে পারি, হ্যাঁ মেবি হয়তো আমাদের বজলুরের মতো এত হয়তো ভালো ডেভেলপার হয়তো আমি কোনো সময় হয়তো হইতে পারতাম না, বাট লিস্ট আমি তো আমার যে চেষ্টাটা, আমার যে পারসিভিয়ারেন্সটা, ওই পারসিভিয়ারেন্সটাতে আসলে কিন্তু কোনো সময় কোনো কমতি ছিল না। সো ইভেন দো I was not really passionate about programming, বাট আমি কিন্তু আমার এই পারসিভিয়ারেন্সটা দিয়ে, আমার এই হার্ড ওয়ার্কটা দিয়ে, আমার এই লেগে থাকার টেন্ডেন্সিটা দিয়ে আমি আসলে কিন্তু বেশ খানিকটা দূর আসলে আগিয়ে যেতে আমি সক্ষম হয়েছিলাম আর কি। সো আমাদের রিয়ালিটি, যেমন আমি ইউএসএ তে আমি আমার কিছু কিছু ফ্রেন্ড আছে যারা বলে যে you should always pursue what you love doing, and when you do what you love doing, it will not feel like work. আরে ভাই, আমার রিয়ালিটি is different than yours, ঠিক আছে? মানে it's a plain fact for me. My reality is different than yours. My circumstances are different than yours. I do not have the luxury of running after my passion, but what I can do is persevere in whatever that I'm trying to do, and in the process I will perhaps try to achieve something that I have set out to achieve. And that is another thing that I would want to mention. আরেকটা জিনিস that I would want to touch upon, যেটা as a hiring manager বলো বা as somebody who hire people বলো না কেন, I look for individuals যাদের একদম যে স্ট্রেট আউট অফ দ্য ইউনিভার্সিটি অনেক স্কিলস ডেভেলপ করে যে আসছে, নট নেসেসারিলি। আমি দেখি যে এই মানুষটা আসলে তার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা আসলে কিরকম। নাও এটা তোমরা হয়তো যারা জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা যারা হয়তো ফ্রেশার অনেক ইন্টারভিউ দিছো, তারা অনেক সময় শুনবে যে ইউ হ্যাভ টু বি এ গুড প্রবলেম সলভার, ইউ হ্যাভ টু বি এ গুড প্রবলেম সলভার। ইয়েস, গ্রান্টেড দ্যাট ইউ নিড টু বি এ গুড প্রবলেম সলভার। এবং একটা মানে ম্যানেজার, একটা ভালো ধরো হায়ারিং ম্যানেজার আসলে একজন ভালো প্রবলেম সলভারকে নিতে চাইবে, বাট হাউ টু বি আ গুড প্রবলেম সলভার? তুমি কিভাবে, তোমাকে ধর একটা প্রবলেম দিলো, তুমি চট করে সলভ করতে পারবা না? অবভিয়াসলি তোমাকে যদি ইননিউমারেবল মানে আনলিমিটেড রিসোর্স এবং আনলিমিটেড টাইম দেওয়া হয়, মানে তুমি অবভিয়াসলি যে কোনো প্রবলেম সলভ করতে পারবা, এটা কোনো আসলে ইস্যু না। মানে ইননিউমারেবল রিসোর্সেস এন্ড আনলিমিটেড টাইম যদি যে কোনো কাউকে দিয়ে দেওয়া হয়, যে কোনো কিছু সলভ করতে পারবে। বাট চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হচ্ছে গিভেন রিসোর্স এবং গিভেন টাইম ফ্রেমের মধ্যে একটা প্রবলেম সলভ করাটাই আসলে মেইন চ্যালেঞ্জ। নাও হাউ ডু ইউ ডু ইট? একটু আগে বজলুর খুব সুন্দর একটা কথা বলছে, সেটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস মানে প্র্যাকটিস 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 করতে 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 করতেই তোমাদের যে এই যে প্রবলেম সলভ করার যে কেপেবিলিটিটা, এটা আসলে গ্রো করবে। একদম স্ট্রেট আউট অফ দ্য ইউনিভার্সিটি তুমি খুব স্কিলড হয়ে বের হবা,
নট নেসেসারিলি, হয়তো হ্যাঁ তোমার হয়তো দুই একটা স্কিল হয়তো ডেভেলপ করছে, এবং একজন একটা কোম্পানি যে তোমাকে মানে হায়ার করবে, সে তোমার মানে তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করাটা তার জন্য বোকামি হবে যে তুমি বিশাল বিশাল সব স্কিল নিয়ে তুমি আসলে ইউ উড জয়েন দ্যাট কোম্পানি অ্যান্ড ইউ হ্যাভ an excess baggage of a lot of knowledge and skill. সেটা আশা করাটা হয়তো মেবি ঠিক হবে না, বাট তুমি তোমার আসলে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা কিরকম এটা আসলে একটু দেখবে। এটা এটা হয়তো মেবি দেখার উপায়টা হয়তো এরকম হতে পারে যে ছোটখাটো কিছু প্রবলেম তোমাকে দিল ডিউরিং দ্য ইন্টারভিউ সলভ করার জন্য বা whatever, মানে যেটাই হোক, মানে প্রবলেম কিভাবে তুমি সলভ করো বা প্রবলেমটা সলভ করার জন্য তুমি কি কি অ্যাপ্রোচ নাও, তুমি বিভিন্ন পার্সপেক্টিভ থেকে তুমি আসলে চিন্তা করো কিনা, এই জিনিসগুলো আসলে তোমার ইন্টারভিউ বলো বা তোমার হায়ারিং ম্যানেজার বলো, এই জিনিসগুলো দেখবে আর কি। and it's not only during the interview, আসলে তুমি কিভাবে একটা প্রবলেমকে অ্যাপ্রোচ করো, তুমি কিভাবে একটা প্রবলেমকে সলভ করো, এই এই ক্যাপাবিলিটিটা কিন্তু আসলে তোমার ইন এভরি অ্যাসপেক্ট অফ ইয়োর ক্যারিয়ার তোমার আসলে লাগবে। হ্যাঁ, ইন ভেরি আর্লি অন তোমার হয়তো অল্প অল্প ছোটখাটো হয়তো প্রবলেম সলভ করবা, কিছুদিন পরে যে হয়তো আরেকটু বড় বড় প্রবলেম সলভ করবা, তারপর যখন আরো এক্সপিরিয়েন্স গেইন করবা তখন আরো বড় বড় প্রবলেম সলভ করবা, বাট তোমার এই পুরো সারা জীবনটাই চলে যাবে হচ্ছে তোমার এই প্রবলেম সলভ করতে যেই আর কি। নাও অনেক কথা বলে ফেললাম, সো কামিং ব্যাক টু হোয়াট মাই অরিজিনাল কোয়েশ্চেন ওয়াজ, যে আসলে হাউ টু বি আ গুড প্রবলেম সলভার। ওই ঘুরে ফিরে ওই একই কথাতে আমি আবার আসবো, প্র্যাকটিস অ্যান্ড পারসিভিয়ারেন্স। ঠিক আছে, সো আজকে আমাদের এই সেশনে আমার আর বজলুরের মুখ থেকে এই প্র্যাকটিস, পারসিভিয়ারেন্স, হার্ড ওয়ার্ক, লার্নিং, এই জিনিসগুলো বারবার বারবার শুনবা, ভাঙা রেকর্ডের মতো শুনবা, বিকজ আমি এই কথাগুলোকে বারবার বারবার রিআইটারেট করতে চাই, বিকজ এগুলোর কোনো বিকল্প নাই। কেউ যদি মনে করে যে হ্যাঁ এই সেশনে আসছি কিছু একটা শিখে যে মানে একদম পুরা ইট উইল চেঞ্জ মাই লাইফ, লাইক আই সেড বিফোর, দ্যাট ইজ নট গোইং টু হ্যাপেন। সো বারবার একটা জিনিসকে আমরা রিআইটারেট করতে চাই, বিকজ এই জিনিসগুলো মানুষ মিস করে যায়। পারসিভিয়ারেন্স, ইউনো হার্ড ওয়ার্ক, লার্নিং, কিপিং অ্যাট ইট, ডিসিপ্লিন, সো এই জিনিসগুলোকে আমরা বারবার রিআইটারেট করতে চাই। সো হাউ টু বি আ গুড প্রবলেম সলভার, প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করার ফলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে তোমাদের যে ব্রেইন মাসলস গুলো আছে না, এই ব্রেইন মাসলস গুলোকে তোমরা আসলে অ্যাক্টিভ রাখতে পারবা। সে ছোট প্রবলেম হোক, মাঝারি সাইজের প্রবলেম হোক, বড় প্রবলেমই হোক না কেন, যত তোমাদের এই প্রবলেম গুলো সলভ করবা, যত মানে প্রবলেম গুলোকে নিয়ে খেলাধুলা করবা, যত প্রবলেম গুলোকে নিয়ে আসলে তোমরা মানে নার্চার করবা, তত দেখবা তোমাদের ব্রেইন মাসলস গুলোকে তোমরা ঠিক মতো ম্যাসাজ করতে পারতেছো আর কি। ঠিক আছে, সো again there is no magic spell, তো যত প্রবলেম সলভ করবা, যত প্র্যাকটিস করবা, তত তোমাদের ব্রেন মাসলস গুলো ততটাই অ্যাক্টিভ থাকবে, এবং নতুন কোন একটা প্রবলেম যখন তোমাকে দেওয়া হবে বা নতুন কোন একটা প্রবলেমের সম্মুখীন যখন তুমি হবা, তখন ইউ উইল বি ওয়েল equipped and your brain muscles are going to be very well juiced up to solve that problem আর কি। এটা গেল হচ্ছে মানে প্রবলেম সলভিং এ। Another important factor that I would perhaps want to share is আচ্ছা before I go, বজলুর তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অলরাইট, ওকে। অনেকক্ষণ ধরে কথা বলতেছি তো, সবাই চুপচাপ, আই থট আমাকে শোনা যাচ্ছে কিনা। না, শোনা যাচ্ছে। অলরাইট, ঠিক আছে। Another thing that I would want to briefly touch upon is একজন জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলো আর ফ্রেশার বলো আর তোমার ফোর্থ ইয়ার স্টুডেন্টই বলো না কেন, other than being perseverant, other than practicing a lot, other than solving a lot of problems, other than all of that, আরেকটা জিনিস যেটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, স্পেশালি জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য আমি বলবো অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে the ability to socialize the things that you do every day. And what do I mean by that? আমি সবসময় যাদের সাথে আমি কাজ করি আমি একটা জিনিস বলি যে তোমরা কিন্তু এভরিডে ছোটখাটো প্রবলেম সলভ করছো, রাইট? Maybe a piece of code that you have written that perhaps solved an issue, maybe something that you've come up with যেটা হয়তো কোনো একটা প্রসেসকে হয়তো অপটিমাইজ করছে, বা হয়তো মেবি ছোট্ট একটা রিফ্যাক্টরিং করছে যেটা হয়তো তোমার কোডটাকে হয়তো আরেকটু বেটার করছে। এটার ব্যাপারে তোমাদের একটু লেখালেখি করলে আমার মনে হয় খুব ভালো হয়,
আর বাই লেখালেখি আই মিন তোমার নিজস্ব একটা পার্সোনাল ব্লগ থাকতে পারে। এই ব্লগটাতে হয়তো তুমি দৈনন্দিন, মানে আমি বলতেছি না যে এভরিডে তোমার করতে হবে, তুমি যদি একটু ইফ ইউ টেক সাম টাইম আউট টু রাইট পারহ্যাপস আ ভেরি স্মল ব্লগ। আমি বলতেছি না যে একদম প্যারাগ্রাফ আফটার প্যারাগ্রাফ তোমার ব্লগগুলো লিখে যেতে হবে, বাট তুমি যে ছোটখাটো যে ইস্যুস গুলো ফেস করছো, যেগুলো তুমি সলভ করছো, বা হয়তো মেবি সামথিং দ্যাট ইউ লার্নড, বা কোনো একটা এক্সপিরিয়েন্স যেটা তোমার তোমার জন্য ইউনিক, এটা নিয়ে আমার মনে হয় একটু লেখালেখি করা দরকার। সো ফর junior software engineers, people who have just ventured into the IT services industry, আমার মনে হয় তোমাদের জন্য ব্লগ লেখাটা is quite important. Not only মানে এটাতে আসলে মানে তুমি তোমার নিজেকে হেল্প করতেছো বাই পারহ্যাপস রাইটিং আ ব্লগ, এন্ড দেন এটা হয়তো ইউ ক্যান refer back to the blog post that you have written in the future যদি তুমি সিমিলার সর্ট অফ কোন একটা ইস্যু যদি রিজলভ করতে চাও, বাট অলসো অন্য মানুষকে আসলে হেল্প তুমি করতেছো বাই রাইটিং আ ব্লগ, বিকজ এই ব্লগটা তো আসলে ইটস নট জাস্ট ফর ইয়োরসেলফ, এটাতে কিন্তু আসলে অন্য মানুষও আসলে উপকৃত হতে পারে। সো দ্য এবিলিটি টু হেল্প সামবডি এলস by trying to help yourself in the process of writing a blog, I think is actually quite important. And on top of that, তোমার কিন্তু আস্তে আস্তে একটা ওয়েব প্রেজেন্স ক্রিয়েট হবে। সো ধরো আমি একজনের রেজুমে আজকে পাইলাম, ফর এক্সাম্পল, আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো, মোটামুটি কিছু হয়তো কাজ টাজ করছে, বাট হ্যাং অন, ও একটা ব্লগও মেনটেন করে। অটোমেটিক্যালি কিন্তু আমার ওর প্রতি একটা অন্যরকম একটা পার্সপেক্টিভ চলে আসে। আমি কিন্তু অটোমেটিক্যালি ওকে একটা রেসপেক্টের চোখে হয়তো দেখা শুরু করবো, যে না না না, মানে এই ছেলেটা তো মানে ভালোই, মানে ওতে দেখি ব্লগ টগ লেখালেখি করে। নাও মানুষ বলতে পারে যে এই কন্টেন্ট অফ দ্য ব্লগ যদি খুব বাজে হয় তখন কি হবে? আই ডু নট কেয়ার, আই সিরিয়াসলি ডু নট কেয়ার। মানে আমি আমার আশেপাশে দেখি যে কেউ ব্লগ টক লিখে না, কেউ ফোরাম টোরামে কন্ট্রিবিউট করে না, কেউ কোথাও লেখালেখি করে না। আমি যদি দেখি যে কেউ একটা হাফ বেকড একটা ব্লগ লিখছে উইথ আ প্রবলেম দ্যাট হি অর শি হ্যাজ ফেসড, আমার অটোমেটিক্যালি মানুষটার জন্য একটা আমার রেসপেক্ট গ্রো করে যায়, যে যে জিনিসটা কেউই করতেছে না, কেউ তো অ্যাটলিস্ট একটা অ্যাটেম্প্ট করতেছে। সো ওই অ্যাটেম্প্টটাকে আমি আসলে খুব রেসপেক্ট করি আর কি। আর আমার মনে হয় বিভিন্ন ডিসকাশন ফোরামে, তারপরে হচ্ছে স্ট্যাক ওভারফ্লোতে মানে কন্ট্রিবিউট করাটা ইজ ভেরি নেসেসারি। একটা মজার ঘটনা আমি শেয়ার করি। আমি আসলে এখন ফোরামটার নাম ভুলে গেছি, এটা মনে হয় সান মাইক্রো সিস্টেমের জাভা ডেভেলপারদের জন্য, বিগিনার ডেভেলপারদের জন্য মনে একটা ফোরাম ছিল। ওখানে যে আমি একটা ডিসকাশনে স্টুপের একটা কমেন্ট করছিলাম, আমাকে পুরা মানুষ একদম মানে ফাটাই ফেলছে যে তুমি জাভার ব্যাপারে কিছু জানো না, তুমি অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং এর ব্যাপারে কিছু জানো না, তুমি না জেনে তুমি কেন উল্টাপাল্টা কমেন্ট করবে, আমাকে একদম পুরো ফাটাই ফেলছে। তো আমি আসলে তখন খুব ডিমোটিভেটেড হয়ে গেছিলাম, বাট আমি তখন একটা আমার মনের মধ্যে একটা মানে একদম গেঁথে নিয়েছিলাম যে না মানে মেবি হ্যাঁ হয়তো আমি না বুঝে হয়তো একটা জিনিস বলে ফেলছি, মেবি ইট ওয়াজ মাই মিস্টেক, বাট ইফ আই জাস্ট কিপ অন, ইফ আই জাস্ট কিপ অ্যাট ইট, মানে আমি যদি ধরো কেউ কোনো একটা প্রবলেমে পড়ছে, এই জিনিসটা যদি আমি যদি একটু দেখি যে আমি নিজে রিজলভ করতে পারতেছি, মানে হ্যাঁ আন্দাজে কথা বললে মানুষ ডেফিনেটলি গালাগালি করবে, বাট যে জিনিসটা আই নো যে আমি আসলে এখানে কন্ট্রিবিউট করতে পারবো, আমি যদি ওই জায়গাটাতে যদি কন্ট্রিবিউট করতে পারি ইভেন ইন আ ভেরি স্মল ওয়ে, আই থিঙ্ক it is very important, because it will not only, you're not only helping somebody else, but in the process of helping somebody else you're actually creating a web presence for yourself. ঠিক আছে, সো ওইটাই আমি আসলে একটু আবার রিআইটারেট করতে চাচ্ছিলাম, যে প্রথমবার হয়তো কিছু একটা ভুল লিখে ফেলছো, এটা ডিমোটিভেটেড হয়ে যেও না। এইসব ফোরামে অনেক মানুষ আছে যারা গালাগালি করে একদম পুরো ফাটাই ফেলবে, ঠিক আছে, বাট এটাতে ডিমোটিভেটেড হয়েও না, কিপ অ্যাট ইট, মানে হ্যাভ আ থিক স্কিন। মানুষের এই কমেন্ট গুলা, মানুষের এই গালাগালি গুলো একদম মানে বাউন্স অফ ইউর স্কিন। অবভিয়াসলি দেখো যে সে কি আসলে জেনুইনলি তোমাকে একটা ভালো উপদেশ বা ভালো অ্যাডভাইস দিচ্ছে কিনা, যেটা ইউ ক্যান ইউজ, যেটাতে ইউ ক্যান বি বেটার। অফকোর্স তোমার এই জিনিসগুলো দেখতে হবে, বাট কারো কমেন্টে বা কারো নেগেটিভ কোনো একটা ক্রিটিসিজমে তুমি আসলে মানে তোমরা আসলে ডিমোটিভেটেড হয়ে যেও না। তোমাদের ব্লগ লেখা উচিত, তোমাদের ফোরামে পার্টিসিপেট করা উচিত, তোমাদের স্ট্যাক ওভারফ্লোতে কন্ট্রিবিউট করা উচিত। এটাতে মানুষকেও হেল্প করা হবে, নিজেদেরও মানে জ্ঞান বাড়বে, বিকজ তুমি তো কোনো কিছু একটা সলভ করছো বলে তুমি নিজেকে কন্ট্রিবিউট করতে পারতেছো। আর ইন দা প্রসেস তোমার একটা ওয়েব প্রেজেন্স ক্রিয়েট হবে, এবং এই ওয়েব প্রেজেন্সটা will speak volumes when you perhaps walk into an interview বা তোমার রেজুমে যখন কেউ দেখবে। আর এখন মানে আমি আসলে বেশ কিছু
কি বলবো ওয়ার্ক প্লেসে তোমাদের কাছ থেকে কি কি এক্সপেক্টেড এবং তোমাদের কি কি করা উচিত এগুলো নিয়ে কথা বললাম। আমি আসলে কিছু পার্সোনাল মানে বিহেভিয়ারাল ট্রেটস নিয়েও আমি আসলে একটু কথা বলতে চাই যে অ্যাজ আ পার্সন তোমার আসলে কি কি ধরনের বিহেভিয়ারাল ট্রেটস হওয়া উচিত ইন টার্মস অফ how you speak, in terms of how you communicate, এগুলো নিয়েও আসলে বা তোমার আউটলুক টুয়ার্ডস দি আউটসাইড ওয়ার্ল্ড কিরকম হওয়া উচিত ওগুলো নিয়েও আমি আসলে একটু কথা বলতে চাই। বাট বিফোর দ্যাট আমি আসলে বজলুরকে একটু জিজ্ঞেস করতে চাই যে are there any relevant questions or perhaps something that you would like to add based on the things that I've just said? Right. We have a few questions in fact. Okay. So by the way, Bazlur, যদি কোনো হেট কমেন্টস আসে প্লিজ লেটস ডিসকাস দ্যাট as well, মজা হবে। ওকে, আপনাকে ফার্স্ট অফ অল আমি একটা নাম্বারটা বলতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে 108 জন যুক্ত আছে। ও মাই গড, হোলি শিট। ওকে, সো দে আর মানে সবাই খুব অ্যাটেন্টিভলি আপনার কথাগুলো শুনছে। আই হোপ সো। আচ্ছা, একটা কোশ্চেন আছে রিলেটেড টু স্টেক ওভারফ্লো, যেহেতু আপনি এইমাত্র বললেন, সেটা হচ্ছে যে স্টেক ওভারফ্লোতে কতগুলো অ্যান্সার দিলে কেমন রেপুটেশন গুণ, মানে ও জানতে যাচ্ছে যে যদি আমি কোশ্চেন করে রেপুটেশন গেইন করি এটা ফ্রেশারদের জন্য যথেষ্ট কিনা। শুধু যদি এটাই করে তাহলে তোমার আসলে রেপুটেশন অনেক হাই হওয়া লাগবে। মানে তুমি যদি শুধু স্ট্যাক ওভারফ্লোতে যদি রেপুটেশন তুমি যদি গেইন করতে চাও তাহলে স্ট্যাক ওভারফ্লোতে রেপুটেশন অনেক হাই হওয়া লাগবে। বাট অবভিয়াসলি অনেক হাই হতে গেলে তোমার অনেক কন্ট্রিবিউশন আসলে লাগবে। বাট আমি আসলে এটা রেকমেন্ড করবো না। আমি বলবো যে স্ট্যাক ওভারফ্লোতেও যেরকম ভাবে কন্ট্রিবিউট করবা, অন্যান্য ডিসকাশন ফোরামে ওরকম ভাবে কন্ট্রিবিউট করবা। তারপরে হচ্ছে আমাদের যে জাগবিডি যে 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 ফোরামটা আছে এখানেও আসলে মানে কন্ট্রিবিউট করার অনেক জায়গা আছে। নিজেরা ব্লগও তোমরা লিখবা। তোমাদের যদি গিট হাবে যদি একটা মোটামুটি ছোটখাটো যে প্রজেক্ট গুলো করছো ওগুলো যদি গিট হাবে তোমরা যদি আপ করে দিতে পারো, মানে তোমাদের তোমরা যে কাজ করছো, তোমরা যে আসলে আহ তোমরা যে জানো, ঠিক আছে, এই জানাটাই তো আসলে মানে অ্যাজ আ পোটেনশিয়াল এমপ্লয়ার অর সামবডি হু উড লাইক টু হায়ার ইউ, এটা কিন্তু আমার জন্য জানাটা কি দরকার, এসবের মাধ্যমে আমি আসলে কি বোঝার চেষ্টা করবো যে এই মানুষটা কাজ পারে কিনা বা এই মানুষটা আসলে জানে কিনা। এবং জানার উপায়গুলো হচ্ছে যে আচ্ছা ঠিক আছে এই মানুষটা ব্লগ লিখছে, এই ব্লগের মধ্যে আসলে সে কি প্রবলেম সলভ করার চেষ্টা করছে, বা ওই মানুষটা যে স্ট্যাক ওভারফ্লোতে যে কন্ট্রিবিউট করছে সে আসলে মানে কোন কোন জিনিসগুলো সে আসলে রিজলভ করার চেষ্টা করছে বা কোন কোন জায়গায় সে কন্ট্রিবিউট করার চেষ্টা করছে, অন্যান্য ডিসকাশন ফোরামে যে সে আসলে কন্ট্রিবিউট করছে সে কিরকম ধরনের ডিসকাশনে সে আসলে কন্ট্রিবিউট করছে। এই জিনিসগুলা অ্যাজ আ হায়ারিং ম্যানেজার মানে আমি আসলে হয়তো দেখবো। এবং টু অ্যান্সার দ্যাট ভেরি স্পেসিফিক কোয়েশ্চেন যে স্ট্যাক ওভারফ্লোতে আসলে কিরকম রেপুটেশন হওয়া উচিত, মানে বা শুধু স্ট্যাক ওভারফ্লো রেপুটেশন হলেই হবে কিনা, নো, শুধু স্ট্যাক ওভারফ্লো রেপুটেশন হলেই হবে না, বিকজ স্ট্যাক ওভারফ্লোতে রেপুটেশন গেইন করাটা ইজ নট দ্যাট ইজি, ইট টেকস আ লট অফ টাইম। আমি বলবো সাইড বাই সাইড বিভিন্ন ডিসকাশন ফোরামেও পার্টিসিপেট করতে, বিভিন্ন ওয়েবিনার্সে পার্টিসিপেট করে ওখানে হয়তো মেবি রেলেভেন্ট কোয়েশ্চেন্স করতে, তারপরে হয়তো যদি ছোটখাটো যে প্রবলেম গুলো দৈনন্দিন জীবনে তোমরা ফেস করো ইন টার্মস অফ ডেভেলপমেন্ট অর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওগুলো নিয়ে ব্লগ লিখতে। তো সবকিছু মিলাই আমার মনে হয় এগুলো অল্প অল্প করে আসলে করা উচিত আর কি। আমি একটু অ্যাড করতে চাই ভাইয়ের যে কথা, ভাই অনেকগুলো কথা সুন্দর করে বলছেন, এটা আমি একটু একটা শব্দে নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে ট্রাস্ট। আমি 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 মনে করি এই কোশ্চেনটা আমি আরো অনেকেই করেছিলাম, অনেক সিনিয়র ডেভেলপারদেরও করেছিলাম। সবাই যেটা বলছে যে শুরুতে যে জিনিস, যে ওয়ার্ডটা তারা বলছে যে আমি যাকে হায়ার করতেছি তাকে আমি আসলে এনাফ ট্রাস্ট করতে পারতেছি কিনা, সে আমার কাজটা করতে পারবে। এখন এই ট্রাস্টটা আমরা আসলে কিভাবে গেইন করবো? এই যে ভাইয়া যে জিনিসগুলো বললেন, রাইট, ব্লগ, দেন হচ্ছে স্ট্যাক ওভারফ্লো, প্রজেক্ট, বিভিন্ন ডিসকাশন ফোরাম, ইন্টারেস্টিং কোশ্চেন, এগুলার সবগুলোর মূলেই কিন্তু আসলে এই ট্রাস্টটা অর্জন করা আসলে। হ্যাঁ, লেটস সে আই এম হায়ারিং ইউ, এখন তোমাকে দিয়ে আমি কিছু কাজ করাবো, আমার আমার ইয়েতে অনেক কাজ আছে, যে কোনো একটা প্রবলেম সলভ করাবো, কোনো একটা প্রজেক্ট করাবো, কোনো একটা স্পেসিফিক টাস্ক তোমাকে দিব, এই টাস্কটা যদি শিখতে পারবা, এইটা আমি কিভাবে ট্রাস্ট করবো? এটা যদি আমি তোমাকে ট্রাস্ট করতে পারি, তুমি যদি ইন্টারভিউতে এসে আমাকে এই ট্রাস্টটা তৈরি করতে পারো, তাহলে আই এম গোনা হায়ার ইউ। সো এই যে
অন্যান্য যে কাজগুলা আসলে ভাইয়া মেনশন করলেন, এগুলোর মূলে কিন্তু রয়েছে ট্রাস্টটা। তুমি যদি হচ্ছে স্ট্যাক ওভারফ্লোতে তোমার রেপুটেশন ভালো থাকে, কিংবা তুমি যদি ব্লগ লিখো, তোমার যদি একটা প্রজেক্ট থাকে, ওপেন সোর্স প্রজেক্ট, কিংবা হচ্ছে তুমি হচ্ছে রেগুলার হচ্ছে ইয়ে ফোরাম গুলোতে পার্টিসিপেট করো, মানুষকে হেল্প করো। স্পেশালি হেল্পটাকে আমি একটু প্রায়োরিটি দিতে চাই, কারণ আসলে মানুষ কেয়ার করে যে যাকে বেশি হেল্প করে। তুমি কোনো কাজে একটা হেল্প করলে আমি তোমাকে মনে রাখবো। এইভাবেই আসলে সবকিছু মানে কাজ করে আসলে। সো তুমি যখন আমাকে দুই একটা কাজে হেল্প করো, আমি অটোমেটিকলি তোমার উপর একটা ট্রাস্ট চলে আসে যে এই ছেলেটা তোমাকে হেল্প করছে, সো এটা ও মনে হয় পারে আর কি, আমি তার উপর রিলাই করতে পারি। সো আমি এই জিনিসটাকে আসলে ওই একটা শব্দে সামারাইজ করতে চাই যে ইউ হ্যাভ টু, মানে ওই ট্রাস্ট অর্জন করতে হবে আর কি। তো ট্রাস্ট অর্জন করার পথে কিভাবে করবা, এই যে ওয়ে আছে, এক হচ্ছে তুমি ব্লগ লিখতে পারো, তুমি হচ্ছে অনলাইনে তোমার প্রেজেন্সটাকে বাড়াইতে পারো, তুমি স্ট্যাক ওভারফ্লোতে কি বলে স্ট্যাক ওভারফ্লোতে রেপুটেশন বাড়াইতে পারো, কিংবা স্ট্যাক ওভারফ্লো রিলেটেড আরো অনেক ধরনের সাইট আছে, যে কোনো একটা তুমি ইউভিতে প্রবলেম সলভ করে তুমি হচ্ছে তোমার অনেকগুলো প্রবলেম সলভ করতে পারো। দ্যাটস অলসো ইস্যু, ট্রাস্ট ইস্যু। তুমি যদি ধরো 100টা প্রবলেম সলভ করছো, তার মানে আমি তোমাকে ট্রাস্ট করবো যে তুমি অ্যাটলিস্ট 100টা প্রবলেম সম্পর্কে তোমার আইডিয়া আছে। দেন হচ্ছে বিভিন্ন যে আমরা যে সেশন গুলোতে আসছি, এখানে যদি খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন করো, থট প্রোভিং একটা কোশ্চেন যদি আমাকে করলা, যেটা নিয়ে আমরা একটা লম্বা ডিসকাশন করলাম, সেটাও কিন্তু একটা ট্রাস্ট অর্জন করার প্রসেস। সো দ্যাটস ইট। ওকে, আচ্ছা, এখন আমি বিফোর আই গেট ইনটু দ্য পার্সোনাল বিহেভিয়ারাল ট্রেটস, আরেকটা জিনিস যেটা হঠাৎ করে আমার মাথায় আসলো, and this caters to all everyone essentially, সেটা হচ্ছে যে যারা জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছো, যারা অলরেডি কোনো না কোনো একটা কোম্পানিতে তোমরা আসলে কাজ করছো, আমি একটা জিনিস বলবো যে তোমরা যে এই যে কনস্ট্যান্টলি যে আসলে একটা লার্নিং মোডে যে থাকবা না, এই সব কোম্পানি কিন্তু আমি মানে অনেক কোম্পানিতে ঘোরা মানে আমি ঘুরছি, আমি সবখানে কিন্তু এই লার্নিং এর কালচারটা কিন্তু আমি আসলে দেখি নাই। ঠিক আছে, তুমি কিন্তু নিজে নিজে, হ্যাঁ অবভিয়াসলি তুমি যদি নিজে নিজে শিখতে পারো, এটা থেকে ভালো আর কিছু হয় না, বাট তোমার পিয়ার্স যারা, ওদের কাছ থেকে কিন্তু তোমার শেখার অনেক স্কোপ আছে। এবং একটা কোম্পানি যেখানে আসলে দের ইজ এ কালচার অফ লার্নিং, যেখানে দ্য কোম্পানি ইটসেলফ প্রমোটস আ কালচার অফ লার্নিং, মানে এরকম একটা কোম্পানিতে থাকাটা আসলে মানে ভাগ্যের ব্যাপার। এবং আশেপাশে বড় ভাইয়ারা যারা আছে বা সিনিয়র্সরা যারা আছে, যারা মানে আসলে কনস্ট্যান্টলি টেকনোলজি নিয়ে কথাবার্তা বলে, যারা কনস্ট্যান্টলি পড়াশোনার মধ্যে আছে, আমি যারা জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে মাত্র মানে ইন্ডাস্ট্রিতে ঢুকছে, আমি বলবো যে সবসময় নিজেদেরকে এই মানুষগুলোর আশেপাশে মানে সবসময় থাকবা আর কি। মানে ট্রাই টু বি অ্যারাউন্ড পিপল যাদের মেইন কাজই হচ্ছে টেকনোলজি নিয়ে কথাবার্তা বলা, টেকনোলজি নিয়ে মানে টেকনোলজিকে প্রমোট করা। বিকজ এইসব মানুষগুলোর সাথে তোমরা যদি থাকো, দেখবা যে অটোমেটিক্যালি a lot of their knowledge gets rubbed onto you, এবং a lot of their traits of acquiring knowledge and building up skills gets rubbed onto you. সো এই মানুষগুলোর সাথে নিজেকে এই মানুষগুলোর মধ্যে যত বেশি রাখবা, তত বেশি তোমাদের, আমি বলবো যে তোমাদের নলেজ বাড়বে। এবং ইউ শুড অলওয়েজ সিক আউট পিপল যারা টেকনোলজি ইভ্যাঞ্জেলিস্ট, বা যারা টেকনোলজি নিয়ে কথাবার্তা বলে, বা যারা আজকে কি শিখছি কালকে কি শিখবো এগুলো নিয়ে সবসময় এক্সাইটেড থাকে। এইসব মানুষের আশেপাশে তোমরা খুব থাকার চেষ্টা করো। অ্যান্ড বিওয়্যার বিওয়্যার অফ পিপল যারা আসলে যাদের মেইন কাজই হচ্ছে অন্য মানুষদেরকে নিয়ে কথাবার্তা বলা। যেসব মানুষগুলো দেখবা যে শুধু অন্য মানুষদেরকে নিয়ে কথাবার্তা বলে, এদের কাছ থেকে 100 হাত দূরে থাকবা। এবং যেসব মানুষরা দেখবা যে টেকনোলজি নিয়ে কথাবার্তা বলতেছে, যে চলো তো আজকে একটা প্রবলেম সলভ করি, আচ্ছা চলো তো আজকে নতুন একটা টেকনোলজি নাম শুনছি, চলো তো একটা হ্যালো ওয়ার্ল্ড একটা প্রোগ্রাম লিখে দেখি তো এটার ব্যাপারে কি আছে, এইসব মানুষদের সবসময় আশেপাশে থাকার চেষ্টা করবে। তাহলে দেখবে যে তোমাদের অনেক লাভ হবে, অনেক অনেক লাভ হবে, এবং জীবনে অনেক উন্নতি করতে পারবা। এবং যেসব মানুষ তোমরা দেখবা যে অন্য মানুষদেরকে নিয়ে কথা বলতেছে, এই কোম্পানিতে কি হচ্ছে এগুলো নিয়ে কথা বলতেছে, এইসব মানুষদের থেকে আমি বলবো যে নিজেদেরকে, তোমাদের মঙ্গল যদি চেয়ে থাকো তাহলে নিজেদেরকে অবশ্যই এদের কাছ থেকে 100 হাত দূরে রাখবা আর কি। সো a small piece of advice that I would like to share with you based on the experience that I've had in my life. Now, coming to the behavioral traits that I would like to see in an individual, you have to be empathetic. And when I say empathetic, I mean
যে নিজেকে অন্য মানুষের শুতে রেখে দেখার চেষ্টা করবে যে আসলে অন্য মানুষটা কি ফিল করতেছে। আর এটার জন্য কিন্তু আসলে এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না, এটার জন্য কিন্তু তোমার বিশাল বড় নলেজ বেসের প্রয়োজন হয় না, এটার জন্য কিন্তু তোমার অনেক বড় বড় স্কিলস থাকার প্রয়োজন হয় না। অন্য মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে দেখা, অন্য মানুষের পার্সপেক্টিভ থেকে দেখা, অন্য মানুষের পার্সপেক্টিভটা বোঝা, অন্য মানুষের পয়েন্ট অফ ভিউটাকে রেসপেক্ট করা, এটা কিন্তু ইট ডাজ নট রিকোয়ার a tangible skill. It does not require you to have a huge knowledge base. বাট এটা তোমার যদি থাকে তাহলে জানো কি হবে, তুমি নিজের সারাউন্ডিং এর মধ্যে তুমি আসলে একটা রেসপেক্ট তৈরি করতে পারবা। তুমি যখন দেখবা যে অন্য মানুষের পার্সপেক্টিভটা তুমি যখন বোঝার চেষ্টা করবা, তখন কিন্তু হু নোজ মেবি তোমার পার্সপেক্টিভটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, তুমিও হয়তো একটা জিনিসকে নতুন ভাবে হয়তো তুমি দেখতে পারো। এবং অন্য মানুষটা এসেনশিয়ালি কি ফিল করতেছে, অন্য মানুষটা আসলে সে কি বলার চেষ্টা করতেছে, ওইটাকেও যদি তোমরা একটু বোঝার চেষ্টা করো তার পার্সপেক্টিভ থেকে, তার পয়েন্ট অফ ভিউ থেকে দেখে, তাহলে আমার মনে হয় মানে there can be none other than somebody who has all of these qualities. So being empathetic is extremely important in order to gain respect, in order to truly be among people, because at the end of the day তোমার কিন্তু আসলে সাইলোতে তুমি কিন্তু কাজ করবা না, তোমরা কিন্তু একা একা একটা কোনায় বসে কিন্তু কাজ করবা না, তোমাদের কিন্তু একটা টিমের মধ্যে কাজ করতে হবে। এবং টিমের ডাইনামিক্সটা বোঝা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, and that is where empathy comes into play. The moment you try to understand other people's perspective, নিজেকে অন্য মানুষের শুতে রেখে যখন তোমরা বোঝার চেষ্টা করবে where that person is coming from, you automatically have a lot, you automatically gain a lot of respect, and not only that, you automatically understand the dynamics of the team, and you would be able to gel with each and every person within the team. So be very empathetic. এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে একটা কোম্পানির হায়ার ম্যানেজমেন্ট বলো, বা একটা কোম্পানি ধরো লাইন ম্যানেজার্স বলো, যারা জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদেরকে উদ্দেশ্য করে আমি স্পেসিফিক্যালি বলছি, সেটা হচ্ছে তোমাদের কাছ থেকে হয়তো তারা এক্সপেক্ট করবে যে ইউ হ্যাভ এন ওপিনিয়ন অ্যাবাউট সামথিং। তারা হয়তো তোমার কাছ থেকে অনেক সময় এক্সপেক্ট করবে যে স্পিক আপ, ওপেন আপ, নিজের একটা ওপিনিয়ন দাও, নিজের একটা পয়েন্ট অফ ভিউ এস্টাবলিশ করো। এই জিনিসগুলো হয়তো তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করবে, এবং এটা এক্সপেক্ট করাটা খারাপ না, ইটস নট ব্যাড, দে শুড অ্যাকচুয়ালি এক্সপেক্ট দ্যাট ফ্রম ইউ, অ্যান্ড ইউ শুড have an opinion about perhaps the discussion that people are having, or something that as a team that you're trying to do, you must have an opinion about it, and you must have something to say about it. However, এটা আমি জানি না এটা কেন হয়, এটা আমি অনেক মানুষের ক্ষেত্রে দেখছি যে the very first thing that they say, or the very first opinion that they actually have about a particular topic or something that they're doing, is তারা অটোমেটিক্যালি একটা জিনিসের ব্যাপারে ওটাকে ক্রিটিসাইজ করা শুরু করে, ওটার ব্যাপারে আসলে কমপ্লেইন করা শুরু করে। So it's at times we misconstrue opinions for complaints. We end up complaining about the things that we should be having an opinion of. And an opinion does not necessarily mean যে you criticize that. An opinion means যে তোমার point of view টা কি on a particular matter or on a particular subject. So হঠাৎ করে আমি দেখছি যে অনেক মানুষের ক্ষেত্রে যে তারা অটোমেটিক্যালি কমপ্লেইন করা শুরু করে, যে একটা পার্টিকুলার টপিক নিয়ে কথা হচ্ছে, বলছে না না একটা নেগেটিভিটি, না এটা হবে না, বা এইটা করতে গেলে এই অসুবিধা, ওইটা করতে গেলে এই অসুবিধা, না না এটা করা যাবে না। ঠিক আছে, সো অটোমেটিক্যালি ওদের এরকম একটা জিনিস চলে আসে। সো কোনো একটা কিছুর ব্যাপারে যদি জেনুইন যদি কোনো ক্রিটিসিজম যদি থেকে থাকে, you should always put that forth with something very logical. যে why do you oppose the topic that is being discussed? Why do you have a different opinion about something that people generally have a consensus on? So you should always, whatever that you say, whatever opinion that you may put forth, you should always do that by given empirical data, by having
ভেরি লজিক্যাল স্টান্স। তুমি জাস্ট হ্যাঁ একটা কমপ্লেন করে দিয়ে যে না এটা হবে না, বা এটা করা যাবে না, বা এটা করলে কি হবে, বা ওটা করলে কি হবে, না না এটা করে কোনো লাভ নেই, এটা বলে একদম পুরো যে খালাস হয়ে যাবা, এটা কিন্তু আসলে আ ভেরি ব্যাড প্র্যাকটিস। এটা কিন্তু আসলে করলে ইউ অটোমেটিক্যালি লুজ আ লট অফ রেসপেক্ট, এবং মানুষ তোমার সাথে কাজ করতে চাইবে না। ইয়েস, হ্যাভ এন ওপিনিয়ন দ্যাট ইজ এক্সপেক্টেড অফ ইউ, বাট হ্যাভ এন ওপিনিয়ন দ্যাট ইজ লজিক্যাল অ্যান্ড দ্যাট ইজ ব্যাকড আপ বাই এম্পিরিক্যাল ডেটা। আরেকটা জিনিস যেটা আমি আসলে একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে having a very positive attitude. And when I say positive attitude, it is very similar to the discussion that I was just having regarding, not to complain. Positive attitude মানে হচ্ছে যে এভরি ডে তোমাদের কিন্তু আসলে অনেক ঝামেলার ভিতর দিয়ে যেতে হবে। তোমাদের প্রফেশনাল ক্যারিয়ারটা এভরি ডে ইজ নট গোইং টু বি আ বেড অফ রোজেস, অ্যান্ড এটা এক্সপেক্ট করাটাও ভুল। এটাই রিয়ালিটি। বাট যখনই কোনো একটা অবস্টেকল ফেস করবো, যখনই কোনো একটা প্রবলেমের সম্মুখীন হবো, যখনই কোনো একটা সামনে চ্যালেঞ্জ আসবে, এটা আসলে একটু পজিটিভলি দেখার চেষ্টা করবো। এটাকে আসলে একটা লার্নিং এক্সপিরিয়েন্স হিসেবে দেখার চেষ্টা করবো। এটা এত তাড়াতাড়ি সম্ভব না এই 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 জিনিসটাকে অ্যাকোয়ার করা, এই জিনিসটাকে ডেভেলপ করা। ধরো কোনো একটা অবস্টেকলের সম্মুখীন যখনই হবা, কোনো একটা চ্যালেঞ্জ যখন তোমরা ফেস করবা, একদম পজিটিভলি এটাকে এমব্রেস করে যে ওকে লেটস ডু দিস, লেটস ট্রাই টু সলভ দিস প্রবলেম, লেটস ট্রাই টু ওভারকাম দিস চ্যালেঞ্জ। এই জিনিসটা আসলে সবসময় এটা সম্ভব হবে না। বাট তোমরা যদি ডেলিবারেটলি যদি এই ভার্চুটাকে অ্যাকোয়ার করার প্র্যাকটিস যদি করো, ডেলিবারেটলি যদি তোমরা পারসিভিয়ার করো বাই ট্রাইং টু স্টে পজিটিভ ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জ, আই থিঙ্ক মানে তোমাদের মানে অন্যরকম একটা মানে পার্সপেক্টিভ গ্রো করবে, এবং তোমাদের কোম্পানির মধ্যে অন্যরকম একটা পজিশন তোমরা আসলে এস্টাবলিশ করতে পারবা। মানুষ মনে করবে যে এই মানুষটার মানে তোমার আশেপাশে যারা পিয়ার্স যারা, তো মানে তোমার ব্যাপারে একটা ধারণা মানে সৃষ্টি হবে তাদের যে আমি যখন ওর কাছে কোনো একটা চ্যালেঞ্জ নিই বা কোনো একটা ইস্যু নিয়ে যখন যাই, সে আসলে মানে একদম পুরো বক ডাউন হয়ে যায় না, সে আসলে ডিমোটিভেটেড হয়ে যায় না, সে আসলে মানে সর্ট অফ তার অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্যাট চ্যালেঞ্জ ইজ নট ভেরি নেগেটিভ। সে আসলে এমব্রেস করে যে ইয়েস, আ চ্যালেঞ্জ ইজ অ্যান অপরচুনিটি টু রিয়েলি প্রুভ মাইসেলফ। এরকম ভাবে এই পার্সপেক্টিভ থেকে জিনিসটাকে দেখা, মানে খুবই পজিটিভলি জিনিসটাকে নেওয়া, এই জিনিসটা আসলে মানে উইল টেক ইউ প্লেসেস, ট্রাস্ট মি। এবং মানুষ তোমাকে তোমার সাথেই কাজ করতে চাইবে। পিপল ডু নট ওয়ান্ট টু ওয়ার্ক উইথ নেগেটিভ পিপল, পিপল ডু নট ওয়ান্ট টু ওয়ার্ক উইথ পিপল যারা সবসময় কমপ্লেইন করে। পিপল ওয়ান্ট টু ওয়ার্ক উইথ আদার পিপল হু আর পজিটিভ। পিপল ওয়ান্ট টু ওয়ার্ক উইথ আদার পিপল যাদের আউটলুক টুয়ার্ডস challenges are different, তারা জিনিসগুলোকে এমব্রেস করে নেয় rather than staying away from it. So that is my 2 cents into the matter about staying positive. আরেকটা জিনিস যেটা আমি আসলে I touched upon before, সেটা হচ্ছে এভরি ডে তোমরা নতুন নতুন নলেজ তোমরা অ্যাকোয়ার করবা, নতুন নতুন স্কিলস তোমরা ডেভেলপ করবা, নতুন নতুন জিনিস তোমরা শিখবা। তোমাদেরকে তোমাদের নিজেদের পার্সোনাল ডেভেলপমেন্ট হবে। তোমাদের পার্সোনাল ডেভেলপমেন্টটা যাতে তোমাদের নিজেদের মধ্যেই যাতে না থাকে। একটু আগে যে এই যে ব্লগ টকের কথা যে লিখতে বলতেছিলাম না, হ্যাঁ ওয়েব প্রেজেন্স হবে, ভেরি গুড, অসুবিধা নাই। বাট এই যে তোমরা যে নিজেদের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য যে স্ট্রাইভ করে যে তোমরা বেশ কিছু নলেজ গ্যাদার করলা, তোমার আশেপাশে যারা আছে, তোমার থেকে জুনিয়র যারা আছে, বা তোমার ইভেন কি তোমার সিনিয়ররাও যারা আছে, যারা হয়তো মেবি একটা পার্টিকুলার জিনিস নিয়ে হয়তো খুব একটা জানে না বা whatever, তাদেরকে আসলে হেল্প আউট করো, নলেজটা আসলে সোশ্যালাইজ করো। Knowledge is meant to be socialized among your peers. Knowledge is not meant to be kept within yourself. The moment you start keeping knowledge to yourself, মানুষ আসলে তোমাকে সেলফিশ মনে করবে, যারে নিজে খুব শিখা ফেলছে, এখন আর আমাদেরকে আসলে কিছু শেখাচ্ছে না। You do not want to come across as somebody who is selfish within the organization. You would want to share the knowledge that you have acquired. হ্যাঁ, হয়তো তুমি খুব কষ্ট করে তুমি এই নলেজটা অ্যাকোয়ার করছো, আমি বলতেছি না যে তুমি তোমার আশেপাশে পিয়ারদেরকে একদম পুরো স্পুন ফিড করে তুমি সবকিছু শিখাই দিবা। ওদেরকে হেল্প আউট করো, ওদেরকে ওদের নলেজ অ্যাকোয়ার করার যে পথটা ওটাকে ইজিয়ার করে দাও বাই গিভিং দেম অ্যাডভাইস। ওদেরকে বলো যে তোমরা যদি আসলে নিজেদের পার্সোনাল ডেভেলপমেন্ট চাও, ওই পার্টিকুলার ব্লগটা পড়ো, বা ওই পার্টিকুলার মানুষের আর্টিকেলস গুলো পড়ো, বা ওই পার্টিকুলার সাইটে, ওই পার্টিকুলার নিউজ পোর্টালে তোমরা যাও। সো এইভাবে মানে তোমার ভিতরে যে নলেজ গুলো আছে, এগুলোকে তোমরা একটু সোশ্যালাইজ করো among your peers.
এটাতে তোমারই মঙ্গল, এটাতে দেখবা যে অটোমেটিক্যালি মানুষ তোমার কাছে আসতেছে, এবং অর্গানাইজেশনে এইসব মানুষদেরই কিন্তু আসলে দেখবা যে অনেক আমি যদি একদম মানে খুব ব্লান্টলি যদি বলতে চাই, দিজ আর দ্য পিপল হু রিয়েলি মুভ আপ দ্য ল্যাডার। it's as simple as that। মানে যারা সেলফিশ, যারা আসলে এমপ্যাথেটিক না, যারা আসলে খুবই নেগেটিভ, এরা দেখবা যে এক কোনায় বসে আছে এবং ওদের সাথে কেউ কাজও করতে চায় না। বাট যারা খুব এমপ্যাথেটিক, যাদের খুব পজিটিভ একটা অ্যাটিটিউড, যারা খুব একটা সবকিছুর ব্যাপারে কমপ্লেইন করে না, যারা নিজেরা যে নলেজ গেইন করছে, নিজেরা যে স্কিল ডেভেলপ করছে, এগুলো সবার মাধ্যমে ওগুলা ছড়াই দিতে চায়, এবং তাদের মানে টেন্ডেন্সি থাকে যে অন্য মানুষকে কিভাবে শিখাবো, আমার পিয়ারদেরকে আমি কিভাবে শিখাবো। এই টেন্ডেন্সিস গুলো বা এই বিহেভিয়ার গুলো যাদের মধ্যে থাকে না, এই মানুষগুলো দেখবে যে কোম্পানিতে অনেক বেশি সাকসিড করে, নট অনলি জাস্ট উইদিন এই কোম্পানি বাট ইন লাইফ ইটসেলফ। তাদের যদি এইসব বিহেভিয়ারাল ট্রেডস যদি থাকে, তারা আসলে অনেক সাকসিড করে। অ্যান্ড লাস্টলি আমি একটা কথা বলতে চাই, যে বেসিক্যালি রিআইটারেটিং, যে সবসময় লার্নিং এর মধ্যে থাকবা, সবসময় persevere in the way of acquiring knowledge। কোনো সময় যদি, এবং কষ্ট তো করতেই হবে, পারসিভিয়ার মানেই হচ্ছে কষ্ট করা, এবং এই কষ্ট করতে যে যদি বড় কোনো অবস্টিকেলের সম্মুখীন যদি হও, তাহলে ওই বড় অবস্টিকেলটা তোমরা ছোট 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 ম্যানেজেবল চাঙ্কে ভেঙে নাও, ছোট 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 ইউনো কি বলবো আইটারেশনসে বা ছোট ছোট সর্ট অফ আইটেমসে যেগুলো তোমরা ম্যানেজ করতে পারবে, ওগুলাতে তোমরা যদি একটু ব্রেকডাউন করে নাও, দেখবা যে ওই জিনিসগুলো খুব ইজিলি তোমরা ওভারকাম করতে পারতেছো। একটা বড় অবস্টাকল ওভারকাম করাটা তো অবভিয়াসলি ভেরি ডিফিকাল্ট, কারণ ওটাকে যখন ছোট ছোট ম্যানেজেবল চাঙ্কে যখন তোমরা ভেঙে নিবা, তখন ওগুলোকে ওভারকাম করাটা খুব ইজি হবে। আর যখনই মনে হবে যে হ্যাঁ, তোমার আসলে করতে ভালো লাগতেছে না, তোমার পার্সিভিয়ার করতে ইচ্ছা করতেছে না, একটা জিনিস আমি তোমাদেরকে মানে একটা অ্যাডভাইস তোমাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে যে কষ্ট আসলে কার করতে ভালো লাগে? আসলে কষ্ট কারোই করতে ভালো লাগে না। Wouldn't we want everything to be handed to us? But such is not life। এটা যত তাড়াতাড়ি তোমাদের ভিতরে এই জিনিসটা ঢুকাই নিবা যে লাইফ ইজ নট গোইং টু বি আ বেটার প্রসেস, কষ্ট তোমাদের করতেই হবে, পারসিভিয়ার তোমাদের করতেই হবে, এবং পারসিভিয়ার করার ক্ষেত্রে যদি বড় বড় কোনো অবস্টাকল ফেস করো, ওগুলোকে ছোট ছোট চাঙ্কে ভেঙে নিয়ে ওগুলোকে আস্তে আস্তে করে ওভারকাম করার চেষ্টা করো। এবং এইটার মধ্যে দিয়ে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিসিপ্লিন। একটা আমার নিজের পার্সোনাল লাইফ থেকে একটা এক্সাম্পল দিই ডিসিপ্লিনের, which has really helped me in life। আমি আসলে কখনোই বই পড়তাম না, আমার আসলে বই পড়াটা খুব একটা ভালোও লাগতো না। আমি চিন্তা করলাম যে বই তো পড়া লাগবে, বই না পড়লে আসলে আমার নিজের যে পারসেপশন বলো, পার্সপেক্টিভ বলো, এগুলো আসলে আমার হোরাইজন বলো, আমার থট প্রসেসের যে হোরাইজনটা, এটা আসলে এক্সপ্যান্ড করে না। আমি আসলে আমার ব্রেনটা আসলে অতটা খুলে না। And I've heard this from a lot of very good people that I respect। ওরা আমাকে একটা কথা বলছে যে বই অনেক পড়ো, কোনো সময় আমার বই পড়তে ইচ্ছা করতো না। তো আমি চিন্তা করলাম যে বই তো পড়া লাগবেই, এটার তো কোনো বিকল্প নাই, কি করতে পারি, হোয়াট ইজ দ্য বেয়ার মিনিমাম আই ক্যান ডু, যেটাতে আমার খুব একটা কষ্ট লাগবে না। আমি চিন্তা করলাম আমি যদি এভরিডে 24 ঘন্টার মধ্যে আমি যদি 2 মিনিট করে আমি যদি একটা বইয়ের মানে একটা পাতা বা হয়তো কাপল অফ পেজেস আমি যদি পড়ি, এটা পড়তে তো আমার খুব একটা কষ্ট লাগবে না। হ্যাঁ, ইচ্ছার বিরুদ্ধে করতেছি, বাট ইচ্ছার বিরুদ্ধে করলেও কতক্ষণই বার কষ্ট, 2 মিনিট। তা আমি শুরু করলাম এভরিডে 2 মিনিট করে আমি দেওয়া শুরু করলাম ওই বইটা পড়ার পিছনে। আজকে 2 মিনিট, কালকে 2 মিনিট, পরশুদিন 2 মিনিট, তারপরের দিন 2 মিনিট, এভাবে করতে করতে আমি দেখলাম ওই বইটা আমি 6 মাসের মধ্যে শেষ করে ফেললাম। না, তোমাদের কাছে মনে হতে পারে যে বাপরে বাপ, যেখানে মানুষ 6 দিনে একটা বই শেষ করে, আপনার লাগছে 6 মাস। কোনটা ভালো, একটা বই কমপ্লিটলি নাই পড়া, নাকি এই অল্প 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 করে জিনিসগুলো পড়ে মানে একদম সবচেয়ে মানে লিস্ট ম্যানেজ মানে কি বলবো মানে ছোট ছোট চাঙ্কে ভেঙে নেওয়ার যে কথাটা একটু আগে আমি বলছিলাম না, যে কি এমন ছোট একটা চাঙ্ক আমি আমার নিজের জন্য ভেঙে নিতে পারি যেটা আমার করতে খুব একটা কষ্ট হবে না। সো আমার জন্য ওই বই পড়াটা ওই মোটা একটা বই ছিল, ওই বই পড়াটা ওয়াজ এ বিগ ডন্টিং টাস্ক। তো এটাকে একটা ছোট চাঙ্কে আমি ভেঙে নিচ্ছি, উইচ ইজ হোয়াট, যে 2 মিনিট করে আমি এভরিডে ওই বইটা পড়বো। সো এট দ্য এন্ড অফ 6 months আই ওয়াজ ডান রিডিং দ্যাট বুক।
সো 6 মাস লাগুক আর 6 দিন মানে একটা মানুষের লাগুক না কেন, আমি কিন্তু আই এন্ডেড আপ কমপ্লিটিং দ্যাট বুক। নাও হোয়াই ডিড আই গিভ দ্যাট এক্সাম্পল? আমি কিন্তু চাইলেই ওই যে 2 মিনিট করে 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 যে আমি আসলে প্রতিদিন যে বইটা পড়ছি না, অ্যাট ওয়ান গিভেন পয়েন্ট আমি হয়তো এটাকে ছেড়ে দিতে পারতাম। বাট আমি ওই যে ছোট ছোট চাঙ্ক, ওই যে ছোট ছোট আইটেমস যে আমি ভাগ করে নিয়েছি, এই যে 2টা মিনিট এভরিডে যে আমি দিব, এটা আমি একদম পুরা একদম একটা ডিসিপ্লিন ওয়েতে আমি নিজের ভিতরে আমি ইয়ে করে নিয়েছিলাম যে না, দিস ইজ দ্য লিস্ট আই ক্যান ডু অ্যান্ড আই উইল ডু দিস ইন আ ভেরি ডিসিপ্লিনড ম্যানার। তো এই এক্সাম্পলটা দেওয়ার পিছিয়ে মেন উদ্দেশ্য এটাই ছিল যে তোমরা যেটাই করো না কেন, করতে যদি ভালো যদি না লাগে, ছোট একটা ম্যানেজেবল চাঙ্কে এটাকে ভেঙে নাও এবং ওইটাকে এভরিডে করো ইন আ ভেরি ডিসিপ্লিনড ওয়ে। তোমার হয়তো অন্য মানুষের থেকে হয়তো অনেক বেশি টাইম লাগবে, বাট ডাজ নট ম্যাটার এট অল। একটা মানুষ 6 দিনে একটা বই শেষ করে, আমার একটা বই শেষ করতে 6 মাস লাগছে, বাট হোয়াট ইজ বেটার, বইটা কমপ্লিটলি নাই পড়া নাকি অ্যাটলিস্ট 6 মাস পরে হলো আমার বইটা পড়া? আই এম নট ট্রাইং টু উইন আ রেস হিয়ার। আমি তো অন্য মানুষকে দেখানোর আমার কোনো প্রয়োজন নাই, তোমাদের অন্য মানুষকে দেখানোর প্রয়োজন নাই। তোমরা যদি কোনো নতুন একটা স্কিল যদি ডেভেলপ করতে চাও, তোমরা যদি কোনো একটা মেজর নলেজ তোমরা যদি অ্যাকোয়ার করতে চাও, এটাকে ছোট ছোট ম্যানেজেবল চাঙ্কে ভেঙে নাও এবং এই জিনিসটা এভরিডে একটা ডিসিপ্লিন ওয়েতে তোমরা যদি আগাও, ডেফিনেটলি, অ্যান্ড আমি তোমাদেরকে কথা দিচ্ছি এবং আই নো দিস ফর আ কমপ্লিট সার্টেনটি, যে তোমরা ওই বড় জিনিসটা যেটা তোমরা হয়তো সিমিংলি মানে অনেক বড় মনে হচ্ছিল, at one given point তোমরা ওই জিনিসটা ডেফিনেটলি আয়ত্ত করতে পারবা। And with that, I would like to conclude that I wanted to, say in this session. Bazlur? অলরাইট, আমি একটা জিনিস যুক্ত করতে চাই ভাইয়া, যে আইডিয়াটা শেয়ার করলেন কিভাবে আমি হচ্ছে যদি একটা জিনিস আমার করতে ভালো না লাগে কিন্তু আমি অল্প একটা সময় ওর জন্য ডেডিকেট করতে পারি, আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি। ইভেন আমাদের মস্তিষ্ক কিন্তু মানে আমরা যখন মস্তিষ্ক এমন ভাবে কাজ করে, যখন কোনো কিছু ফর এক্সাম্পল যখন একটা ফেসবুকে লাইক আসে, আমাদের কিন্তু ভালো লাগে, তাই না? মানে এই ভালো লাগাটা, এই যে ভালো লাগে এই জিনিসগুলো কিন্তু আমরা এক্সপ্লয়েট করতে পারি। ফর এক্সাম্পল আপনি একটা ভালো প্রোগ্রাম লিখছেন, সেটা আপনার ফেসবুকে শেয়ার করতে পারেন, আপনার ফ্রেন্ডরা কিন্তু আপনাকে লাইক দিবে এর জন্য, ঠিক আছে, কমেন্ট করবে, আপনার ভালো লাগবে, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা কিন্তু হ্যাক, মানে এটাকে অনেক, এটার একটা টার্ম আছে যেটা হলো নিউরো হ্যাক। এই ধরনের কিছু পদ্ধতি হঠাৎ করে আমার মাথায় আসলো, এই জন্য বললাম আর কি, আমরা ইউজ করতে পারি। কিংবা এরকম করতে পারি যে আমি যদি নেক্সট 45 মিনিটস মনোযোগ দিয়ে একটা প্রোগ্রাম করি, তাহলে আমি নিজেকে এই গিফটটা দিব, ঠিক আছে। এরকম কিছু কিছু জিনিস আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি। যদি না মানে এমন হয় যে না আমার এটা করতে ভালো লাগতেছে না, আমি স্টিক থাকতে পারতেছি না, আরেকটা ওয়ে আছে যে আমরা অনেক সময় যে অনেক অনেক কিছু অভ্যাস করতে চাই। ফর এক্সাম্পল আমি প্রোগ্রামিং শিখতে চাই, কিন্তু প্রোগ্রামিং শেখার জন্য আমাকে শুরুতে আমি খুব মোটিভেশন নিয়ে আমি কাজ শুরু করি, এন্ড দেখা যায় যে কিছুদিন পরে আর এটা নিয়ে আমি স্টিক থাকতে পারি না। তো এটার বেশ কিছু টেকনিক আছে, এর মধ্যে একটা টেকনিক আমি বলতে পারি, সেটা হচ্ছে যে মানে আমি যখন একটা নতুন কিছু শিখতে যাব, তখন আমরা একটা কমিউনিটিতে শিখতে পারি। এর জন্য স্টাডি গ্রুপ গুলা খুব সাকসেসফুল হয়। কেন জানেন? ফর এক্সাম্পল আমি যদি 4-5 জন কিংবা 10 জন মিলে একটা স্টাডি গ্রুপ তৈরি করি, সবাই মিলে একই জিনিস শিখবো, আমি যদি কোনো কারণে স্টিক আউট হয়ে যায়, মানে আমার ভালো লাগতেছে না, তখন বাকিরা আপনাকে পুল আপ করবে যে এই এটা তো করতে হবে, এটা তো শিখতে হবে। এই 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 জিনিসগুলো কিন্তু আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, আমি জাস্ট মানে অ্যাড করলাম আপনার এই, আপনি যে সাজেশন গুলো দিলেন, যে আইডিয়া গুলো শেয়ার করলেন, তার সঙ্গে জাস্ট মানে 2টা আইডিয়া শেয়ার করলাম। তো আমার একটা কোশ্চেন থাকবে, লাস্ট কোশ্চেন, সর্ট অফ মজার কোশ্চেন, সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ অনেক বিষয় নিয়ে ডিসকাস করলাম, এগুলোর মধ্যে আপনি বেশ কয়েকবারই বলছেন আমাদের কষ্ট করতে হবে, কষ্ট করতে হবে, কিন্তু এত কষ্ট করে কি লাভ? এত কষ্ট করে কি লাভ? আই মিন মানে আমি আসলে মজা করে প্রশ্নটা করলাম, বাট ইন কেস সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যদি আমাদের সবসময় লার্নিং এর মধ্যে থাকতে হয়, সবসময় আমাদেরকে আপ টু ডেট থাকতে হয়, বা এই যে আমরা যে সবসময় একটা কনস্ট্যান্ট ইয়ের মধ্যে থাকতেছি, মানে লার্নিং 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 এর মধ্যে থাকতেছি, নতুন সবসময় আপ টু ডেট হওয়ার একটা প্রেশার থাকে আমাদের মধ্যে, কিন্তু হোয়াট আর দ্য বেনিফিটস উই আর গেটিং আউট অফ দিস? আই মিন অন্য কোনো প্রফেশন না করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কেন হবো, সফটওয়্যার ডেভেলপার কেন হবো? আসলে it's a loaded question. It's difficult to answer as well, but I will try to answer to the best of my ability. যে আমরা যে আমি প্রথমে একটা কথা বলছিলাম যে
এই যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যে আমরা আসছি না, এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আমরা আসলে আসছি কেন? অনেক মানুষ কিন্তু আসছে বিকজ তাদের মানে প্রোগ্রামিং তাদের ভালো লাগে, তাদের আসলে প্রবলেম সলভ করতে তারা মজা পায়। বাট বজলুর একটা মানে বিগ চাঙ্ক অফ মানুষ আছে যারা আসলে কম্পিউটার সায়েন্স পড়াশোনা করছে জাস্ট বিকজ দে ডিড নট দে ডিড নট পারহ্যাপস know anything else, বা তারা হয়তো তাদের বাপ মা হয়তো বলছে যে না এই সবাই কম্পিউটার সায়েন্স পড়তেছে, এই তুইও পড়, ঠিক আছে, এটার কারণে। সো যেহেতু কম্পিউটার সায়েন্স পড়ে ফেলছেই, ঠিক আছে, তো তারা যখন এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যখন আসবে, একটা কনস্ট্যান্ট লার্নিং এর মধ্যে যদি না থাকে না, যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে সে কিন্তু কনস্ট্যান্ট তার নলেজ কিন্তু থাকবে না, তার নলেজ কিন্তু আস্তে আস্তে ডিক্লাইন করা শুরু করবে। সো এই যে তোমার অ্যাটেম্পট টু or the perseverance to acquire knowledge, ঠিক আছে, আমরা যে কষ্টটা করি টু acquire knowledge, এটা করি কেন? টু স্টে রেলেভেন্ট, ঠিক আছে, টু কিপ গ্রোয়িং। তো এই যে এত কষ্ট করতেছি নলেজ অর্জন করার জন্য, স্কিল ডেভেলপ করার জন্য, এটা হচ্ছে টু স্টে রেলেভেন্ট, টু কিপ অন গ্রোয়িং ইন দিস ইন্ডাস্ট্রি। আমরা যদি ইফ উই ডু নট কিপ অন গ্রোয়িং, আমরা কিন্তু আমাদের নলেজ কিন্তু উইল কিপ অন ডিক্লাইনিং। এবং নলেজ যদি ইফ ইট কিপস অন ডিক্লাইনিং, তখন কিন্তু একটা পর্যায়ে যে এরকম আসবে যে মানুষ অনেক দূর আগে চলে গেছে এবং আমি অনেক পিছিয়ে পড়ে গেছি, ঠিক আছে। সো বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি আমি বলতে চাই, তোমার নিজের সার্ভাইভালের জন্য হলেও তোমার এই পরিশ্রমটা করতে হবে। বিকজ এই মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জগতে যত মজা আছে, এটা কিন্তু ততটাই নিষ্ঠুর। কিন্তু নিষ্ঠুরটা কেন? বিকজ এতটাই ফাস্ট ইভলভিং, এতটাই নতুন নতুন জিনিস আসতেছে যে ওইটার সাথে যদি কিছু দূর তুমি যদি খাপ খাওয়ায় না চলতে পারো, কিছুদিনের মধ্যে ইন আ ভেরি শর্ট স্প্যান অফ টাইম তুমি একদম পুরো ডাইনোসর হয়ে যাবে। তোমার ব্যাপারে কেউ চিন্তাই করবে না, যে মনে করবে যে ও হ্যাঁ একটা প্রোগ্রামার ছিল যে আসলে অমুক একটা টেকনোলজি নিয়ে কাজ করতো, এবং তোমাকে কেউ মানে কাজ দিতেও চাইবে না, তোমার সাথে কেউ কাজ করতেও চাইবে না, অ্যান্ড ইউ উইল ভেরি সুন ফাইন্ড ইউর সেলফ উইথাউট আ জব, ঠিক আছে। সো নিজের সার্ভাইভালের জন্য হোক, অ্যান্ড নিজের বেটারমেন্টের জন্য হোক, এবং নিজের গ্রোথের জন্য হোক, টু স্টে রেলেভেন্ট, এই পরিশ্রমটা করাটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমি বলতেছি না যে তোমার ওয়ার্ল্ড স্টেজে তোমার নিজেকে কম্পিট করতে হবে, স্টে টু দ্য গ্রাউন্ড। মানে আমাদের আশেপাশে এত ঝামেলা, এত প্রবলেম, মানে এগুলাকেই মানে ফাইট করা, এগুলাকেই মোকাবিলা করা, এগুলাকে মোকাবিলা করে সার্ভাইভ করাটার জন্য হলেও আমাদের এই পরিশ্রমটা করা প্রয়োজন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমাদেরকে যখন কোনো একটা কোম্পানিতে হায়ার করা হয়, we have been entrusted with a very big responsibility। কিন্তু রেসপন্সিবিলিটিটা কি তোমরা জানো? সেটা হচ্ছে এক্সেলেন্স। আমরা যে কাজটা করব, এই কাজটা টু দ্য বেস্ট অফ আওয়ার অ্যাবিলিটি করব। আমরা যদি মিডিয়কার থেকে যাই, আমরা যদি কষ্ট না করি, আমরা যদি নলেজ যদি না বাড়াই, তাহলে আমরা ওই স্টেল হয়ে যাব, ঠিক আছে। এবং একটা স্টেল মানুষকে দিয়ে আসলে খুবই মিডিয়কার এবং বিলো অ্যাভারেজ আউটপুটই আসলে হবে, ঠিক আছে। এবং এরকম একটা মানুষকে আসলে কিন্তু একটা কোম্পানিতে চাইবে না, ঠিক আছে। একটা কোম্পানি যখন তোমাকে হায়ার করে, দে এন্ট্রাস্ট ইউ উইথ গ্রেট রেসপন্সিবিলিটি, এবং ওই রেসপন্সিবিলিটিটাকে নেওয়ার জন্য হলেও, আর এবং কোম্পানির যে ট্রাস্টটা তোমার উপরে দিছে বাই গিভিং ইউ দ্যাট রেসপন্সিবিলিটি, ওই ট্রাস্টটাকে আপহোল্ড করার জন্য হলেও এই পরিশ্রমটা করা প্রয়োজন। সো ডাজ দ্যাট আনসার ইউর কোয়েশ্চেন, বাজলুর? রাইট, এক্স্যাক্টলি। সো আরেকটা কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে যেহেতু ছেলেপেলেরা অনেকেই আছে, জুনিয়র অনেক ছেলেপেলে এখানে আছে, তাদেরকে বলতে চাই যে ইউ উইল আর্ন এ লট অফ মানি দ্যান ইউর ফ্রেন্ড যারা কম্পিউটার সায়েন্সে না, ফর শিওর। ইয়েস, ফর শিওর। অলরাইট, সো আমরা কিছু কোশ্চেন নিয়ে নিই, যেহেতু সময় অলরেডি শেষ হয়ে গেছে। আমরা কিছু কোশ্চেন নিয়ে নিই, আর আপনারা যদি আরো কোনো কোশ্চেন করতে চান, প্লিজ এখনই সময়, আমরা হয়তো শেষ করে দিব এখনই। আচ্ছা, আমি একটু স্ক্রল আপ করে কিছু প্রশ্ন নিয়ে নেই, সেটা হচ্ছে যে ওকে, আচ্ছা, অনেকগুলো কোশ্চেন এসেছে অলরেডি। আচ্ছা, ফার্স্ট যে কোশ্চেনটা আমি করতে চাই সেটা হচ্ছে একদম ডেফিনেটলি কোনো জুনিয়র সফটওয়্যার ডেভেলপার কিংবা ফ্রেশার প্রশ্নটি করেছেন, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে সিজিপিএটা আসলে কতটা ইম্পর্টেন্ট?
When you say industry, define industry. Especially IT, মানে IT services company, for example, software industry, software development company, sort of. মানে এটা এটা ইম্পর্টেন্ট আমি বলবো না, ঠিক আছে, বাট এটা যদি মানে তোমার সিজিপিএ যদি হাই যদি থাকেও, এটা কিন্তু আসলে মানে এটা এটা কিন্তু খারাপ কিছু না, এটা কিন্তু আসলে মানে ইট উইল অ্যাড টু ইয়োর রেজুমে ডেফিনেটলি। বাট আমি কিন্তু কোনো সময় একটা মানুষের সিজিপিএ এর দিকে প্রথমে তাকাই না। সো অ্যাজ ফার এজ আই এম কনসার্ন, আই ডু নট স্পিক ফর আদার কোম্পানিজ, আই অনলি ক্যান স্পিক ফর মাই সেলফ। অ্যাজ ফার এজ আই এম কনসার্ন, আমি সিজিপিএটা প্রথমে দেখি না। সিজিপিএ যদি 3 এর নিচে হয়, 2.5 এর নিচে হয়, আমি ইন্টারভিউতে দুইটা প্রশ্ন করি, মানে বেসিক্যালি একটা প্রশ্ন করি যে কোডিং করছো না প্রেম করছো, কোনটা করছো, কি কারণে সিজিপিএ কম হয়েছে। তো আমি আসলে মানে সিজিপিএটা একদমই বড়ভাবে দেখি না। সিজিপিএ যদি খারাপ হয়, ইট মাস্ট বি বিকজ অফ সাম রিজন, তাই না? এবং আই ডোন্ট নো হিজ রিয়ালিটি, তার সিজিপিএটা আসলে অনেক কারণেই মানে খারাপ হইতে পারে। ইফ দ্যাট পার্সন ইজ আ স্ল্যাকার এবং সে কোনো কষ্টই করে নাই, মানে কোনো ধরনের পড়াশোনাই করে নাই, কিছুই জানে না, এই কারণে তার সিজিপিএ খারাপ, এটা আসলে ওই প্রথম 2-4-5 মিনিট কথা বললে আসলে বোঝা যায়। বাট কিছু কিছু মানুষ আছে যারা আসলে জেনুইন কারণে তাদের হয়তো সিজিপিএ ফল করছে। মেবি এমন হতে পারে যে ইন দি পারসুট অফ অ্যাকোয়ারিং নলেজ তাদের হয়তো ওই একাডেমিক কোর্সেস গুলোতে হয়তো অ্যাটেনশন দেওয়াটা হয়তো একটু কম হয়ে গেছে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট হয়তো তাদের সিজিপিএটা খারাপ হয়ে গেছে। সো সিজিপিএ যদি কারো খারাপ হয়েও থাকে, মানে মন খারাপ করার বা ডিমোটিভেটেড হওয়ার অ্যাবসলিউটলি কোনো কারণ নাই, বিকজ দেয়ার আর গুড কোম্পানিজ ইন বাংলাদেশ যারা মানে সিজিপিএটা দেখবে না। অলরাইট, সো আমি জাস্ট একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে সিজিপিএ ডেফিনেটলি একটা ভালো আইডিয়া দেয় যে তুমি সিনসিয়ার ছিলা ইউনিভার্সিটিতে বা তোমার একাডেমিক লাইফে। যদি কোনো কারণে সিজিপিএ খারাপ থাকে, তাহলে ইউ শুড হ্যাভ এ গুড এক্সকিউজ, রাইট? তুমি প্রোগ্রামিং করছো, তুমি অন্য কিছু করছো, কিন্তু ফ্যামিলি প্রবলেম ছিল, এক্সেট্রা এক্সেট্রা, রাইট? কিছু বা একটা থাকতে হবে, মানে বা প্রেম করছে। রাইট, রাইট, কিছু একটা ভালো এক্সকিউজ ডেফিনেটলি থাকতে হবে। তো দ্যাটস ইট। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা সাবাব করিম সেটা করেছেন। আচ্ছা, আমি আগের কোশ্চেনটা করেছিল, ওকে, নামটা বলিনি, জিয়াউল হক। ওকে, আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে করেছে হচ্ছে সাবাব করিম, প্রবলেম সলভিং ভার্সেস ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স, কোনটা আসলে বেশি মানে কোনটা করবো আসলে? আপনি আপনি কোনটাকে প্রায়োরিটি দেন? আমি অনেক কিছু অ্যাপ, অনেকগুলো অ্যাপ বানাইছি, কিন্তু আমি আসলে প্রবলেম সলভিং তেমন করি নাই, কিংবা আমি অনেক বেশি প্রবলেম সলভিং এ ইন্টুয়াজিস্টিক ছিলাম, অনেক ইভিএর প্রবলেম সলভ করে ফেলছি, কিন্তু আমি আসলে আমার ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স নাই। হুইচ ওয়ান ডু ইউ প্রিফার মোর? ও আচ্ছা, আমি কিন্তু আসলে যখন প্রবলেম সলভ করার কথা যখন বলতেছিলাম, তখন কিন্তু আই ডিডন্ট নেসেসারিলি মিন যে ওই এসিএম প্রবলেম সলভ করা, ঠিক আছে? হ্যাঁ, এসিএম প্রবলেম সলভ করা হচ্ছে মানে এক ধরনের প্রবলেম সলভ করা, বাট দৈনন্দিন জীবনে তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইফে তুমি আসলে স্টুডেন্ট হিসেবে থাকো, বা তুমি ফ্রেশার হিসেবে থাকো, বা তুমি একটা জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে থাকো না কেন, তোমার কিন্তু এভরি ডে তুমি যদি একটু খেয়াল করে দেখো, হোয়াট ইউ আর ডুইং ইজ সলভিং প্রবলেমস। কিন্তু তুমি ধরো তোমাকে একটা ছোট্ট কিছু একটা বানাতে দিল, ঠিক আছে, তুমি কি একদম জাস্ট ইন ইয়োর হেড ডু ইউ নো মানে এভরিথিং দ্যাট নিডস টু বি done in order to build that? You মানে more than 90% of the time দেখা যাবে যে you do not know that, ঠিক আছে? তুমি একটা জিনিস করতে যাচ্ছ, একটা জিনিস হয়তো তুমি একটা ছোট্ট একটা ফিচার তুমি ডেভেলপ করতে চাচ্ছ, বা হয়তো একটা ছোট্ট একটা প্রোগ্রাম তুমি লিখতে চাচ্ছ, তুমি কিন্তু ইনভ্যারিয়েবলি তুমি কিন্তু একটা চ্যালেঞ্জের সম্মুখীন তুমি হয়তো হবা, বিকজ ওই মুহূর্তে হয়তো তোমার ওই নলেজটা হয়তো নাই, বা ওই জিনিসটা হয়তো তোমার অন্য কোথাও থেকে দেখে নিতে হবে। আমি কিন্তু ওগুলাকেও আসলে প্রবলেম হিসাবে বলতেছিলাম আর কি, ঠিক আছে? সো এই যে অ্যাপ ডেভেলপ করা বা whatever, মানে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করা বা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা বা এনি সর্ট অফ অ্যাপ ডেভেলপ করার মধ্যেও কিন্তু তোমার এভরি ডে তোমার কিন্তু ছোটখাটো মানে তোমার কিন্তু প্রবলেমস কিন্তু তোমার সলভ করতে হচ্ছেই আসলে, হ্যাঁ। সো অ্যাপ ডেভেলপমেন্ট করলে যে আসলে ইউর নট সলভিং প্রবলেমস, নট নেসেসারিলি ট্রু, এবং প্রবলেম সলভ করাটা কুড বি আ পার্ট অফ অ্যাপ ডেভেলপমেন্ট এজ ওয়েল। Now, to answer I understand what that person meant when he asked that question. I understood that. সে আসলে বলতে চাচ্ছিল যে আমি কি আসলে অ্যাপ ডেভেলপ করব, নাকি আসলে আমি এসিএম প্রবলেম সলভ করব, which will really help me? I would say that মানে it's not a it wouldn't harm you to do both.
তুমি যদি এসএম প্রবলেম যদি সলভ করো, ওইটা আসলে খুবই ছোট 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 প্রবলেমস গুলা তুমি আসলে তোমার সামনে পাবা, এবং বিভিন্ন ধরনের ডেটা স্ট্রাকচার বলো, অ্যালগোরিদম বলো, তোমার জিনিসপত্র ইমপ্লিমেন্ট করার যে বিভিন্ন অ্যাঙ্গেলস আছে ওই পার্সপেক্টিভ থেকে চিন্তা করার জিনিসটাও তোমার হয়তো তোমাকে হেল্প করবে। বাট তুমি যখন অ্যাপ ডেভেলপ করবা, ওগুলো হয়তো পারহ্যাপস মোর তোমাকে ইকুইপ করবে অর হেল্প করবে টু প্রিপেয়ার ইয়োরসেলফ ফর দ্য ইন্ডাস্ট্রি। সো both is required, এবং আমি আসলে পার্সোনালি স্পিকিং আমি কোনোটাকেই একটা আরেকটার উপরে আমি রাখবো না। আমি একটি ছোট্ট গল্প শেয়ার করি আসলে এই পার্সপেক্টিভে। আসলে আমি যখন ক্লাস 8-এ কিংবা 9-এ পড়ি, সম্ভবত আমাদের অঙ্ক টিচারকে মানে কেউ একজন কোশ্চেন করছিল, যে প্রশ্নটা ছিল এরকম যে স্যার আমরা এত অঙ্ক করতেছি, কঠিন কঠিন অঙ্ক করতেছি, এগুলো করে কি লাভ, এগুলা কি আমাদের দৈনন্দিন জীবনে আসলে খুব খুব একটা কাজে লাগবে কিনা। তো উনি অনেকক্ষণ চিন্তা করে একটা সুন্দর আনসার দিয়েছিলেন। আনসারটা হচ্ছে এরকম যে মেবি এই একজ্যাক্ট অঙ্কটা তোমার দৈনন্দিন জীবনে কাজে লাগবে না, কিন্তু তুমি ধরো রাত 11টায় কোনো গ্রামের এক প্রত্যন্ত রেল স্টেশনে আটকে আসো, ট্রেন আসতেছে না, ঠিক আছে, কিন্তু রাত অনেক হয়ে গেছে, তুমি কোথায় যাবা? তুমি ওই সিচুয়েশনটাতে খুব ভালোভাবে নিজেকে মানে করতে পারবা, বের বের হয়ে আসতে পারবা ওই জায়গা থেকে, কারণ তুমি আসলে অনেক প্রবলেম অলরেডি সলভ করে গেছো। ওই একজ্যাক্ট প্রবলেমটা হয়তো তোমার এখানে নাই, কিন্তু মানে যেহেতু তুমি অলরেডি প্রবলেম সলভ করে তোমার মস্তিষ্ককে একটা জায়গায় নিয়ে গেছো, সো তুমি ওই রকম অদ্ভুত একটা প্রবলেম সলভ করতে পারবা ভালোভাবে, রাদার দেন যে আসলে মানে এনাফ প্রবলেম সলভ করে না আর কি। আচ্ছা, এনিওয়ে, সো তাহনিয়াত আশরাফ প্রিয়ম একটা কোশ্চেন, অ্যাকচুয়ালি সে একটা আইডিয়া শেয়ার করছে, সেটা হচ্ছে যে জ্যাক অফ অল ট্রেডস অ্যান্ড মাস্টার্স অফ নান, এটা ভালো না বি গুড এট সামথিং পার্টিকুলার বিং এ ফ্রেশার, কোনটা ভালো আসলে? I sort of reject both the statements. The reason for that being যে এটা আসলে মানে জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান আর মাস্টার অফ সামথিং, ঠিক আছে, অ্যান্ড নট নোয়িং এনিথিং এলস, এই দুইটা হচ্ছে রিয়েলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পার্সপেক্টিভ অফ লুকিং অ্যাট দিস প্রেডিকামেন্ট। আমি বলবো যে কোনো একটা পার্টিকুলার জিনিসে তোমার অনেক নলেজেবল হতে হবে, এবং কিছু কিছু জিনিসের ব্যাপারে তোমার মেবি হয়তো ওভারঅল তোমার একটা মানে মেবি শ্যালো লেভেলে তোমার একটা নলেজ থাকাটা is definitely প্রয়োজন। So to answer Priyam's question, I reject both the statement. তোমার কোনো না কোনো কিছু একটা ব্যাপারে একদম মাস্টার না হইলেও, একদম মানে বস লেভেল না হইলেও, একটা সার্টেন লেভেল অফ এক্সপার্টিস তোমার থাকতে হবে কোনো না কোনো একটা জিনিস নিয়ে, কোনো না কোনো একটা টেকনোলজি নিয়ে, যেটা তুমি হয়তো প্রাউডলি বলতে পারবা যে না, এটাতে আমি অনেক ভালো জানি। তার মানে এই না যে তুমি অন্যান্য জিনিসগুলোকে একদম পুরোপুরি ছেড়ে দিবা। অন্যান্য জিনিসগুলোর ব্যাপারে তোমার যদি শ্যালো নলেজও যদি থাকে, ওইটাও দরকার আসলে। রাইট, এইটার একটা টার্ম আছে আসলে, টার্মটা হচ্ছে যে শেপ নলেজ আর কি। কোন একটা 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 স্পেসিফিক স্কিলে আপনি হয়তো অনেক ডিপে যাবেন, কিন্তু হচ্ছে অন্যান্য বিষয়ের প্রতি কিছু সারফেস নলেজ আপনার ডেফিনেটলি থাকবে আর কি। ওকে, রাইট। সো আমরা হচ্ছে আরেকটা কোশ্চেন নিই, সেটা হচ্ছে অলরাইট, ওকে, রিজভি ভাই বলেছে একটু বেশি দ্যাট দেন হোয়াট ইজ রিকোয়ার্ড ফর দি কোর্সেস, গুড পিস অফ অ্যাডভাইস। জাস্ট অ্যাপ্রিশিয়েট করছে। ওকে, অলরাইট। আচ্ছা, আরেকটা কোশ্চেন নিই, বাবুল মিয়া, সে কোশ্চেনটা করেছে যে আমি 10টা ইন্টারভিউ দিয়েছি, একটা বাদে বাকি সবগুলোর ইন্টারভিউ মোটামুটি ভালো হয়েছে, কিন্তু আমি মাত্র 2টা কোম্পানি থেকে আসলে কনফার্মেশন পেয়েছি, বাকিগুলার কোনো কনফার্মেশন আমি পাইনি। মানে উনি জানতে চেয়েছে যে আমি তো ভালো ইন্টারভিউ দিলাম, তাহলে আমাকে কেন ডাকলো না? এটার পিছনে আসলে অনেকগুলো কারণ হতে পারে। মোস্ট লাইকলি যেটা হয়েছে যে তোমার ইন্টারভিউটা হয়তো ভালো হয়েছে, সরি আপনার ইন্টারভিউটা হয়তো ভালো হয়েছে, বাট হয়তো আপনার থেকে হয়তো বেটার কেউ একজন হয়তো ওই মুহূর্তে হয়তো ছিল। সো আমাদের এই কম্পিটিশনের যুগে জাস্ট একটা ভালো ইন্টারভিউ দিয়ে চলে আসা অ্যান্ড হোপিং যে মেবি আমি হয়তো একটা ভালো ইন্টারভিউ দিছি, দের ইজ এ গুড চান্স আই মাইট গেট আ কল ফ্রম দিস প্লেস, এটা আসলে এক্সপেক্ট করাটা হয়তো একটু বোকামি হবে, একটু নাইভ হবে আর কি। এমন হতেই পারে যে আপনার সাথে আরো যে 4-5 জন ইন্টারভিউ দিছে, ওদের ইন্টারভিউ হয়তো আপনারটা ভালো হয়েছে ঠিকই, বাট ওদের ইন্টারভিউ হয়তো আরো অনেক বেটার হয়েছে।
এটা হইতে পারে, অথবা আপনি এমনই একটা বড় স্যালারি চাই আসছেন যে আপনাকে হয়তো অ্যাফোর্ড করতে পারবে না। রাইট। আচ্ছা, এছাড়াও আরেক হ্যাঁ শিওর। can you just give me 1 minute? I think I'm running out of charge. আমি জাস্ট একটু চার্জারটা আমি একটু প্লাগ ইন করি, ঠিক আছে? রাইট, শিওর শিওর শিওর। ওকে। আর আপনারা এখনো যারা আছেন, আমি শিওর যে অনেকেই আছেন, আপনাদের যদি আরো কোনো কোশ্চেন্স থাকে প্লিজ প্লিজ এখনই আমরা হয়তো আর কিছুক্ষণ থাকবো, অলরেডি 12টার কাছাকাছি বেজে গেছে, সো আমরা বেশিক্ষণ থাকবো না, এখনই সময় যদি আরো কোনো কোশ্চেন থাকে আপনাদের কাছে প্লিজ। অলরাইট। আচ্ছা, আরেকটা কারণ থাকতে পারে, যেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় অনেক সময় ইন্ডাস্ট্রি মানে কোনো একটা টিমে যখন হায়ার করা হয় তাদের নিজস্ব কিছু কিছু নন মানে টেকনিক্যাল রিজন থাকে। নন টেকনিক্যাল রিজন হচ্ছে হয়তো আপনার সঙ্গে কথা বলে মেবি মনে হয় না যে এই টিমটা আমাদের জন্য, আপনি হয়তো টেকনিক্যালি খুবই ভালো, খুবই সাউন্ড, তো আপনার এই টেকনিক্যাল নলেজটা মেবি এই টিমের জন্য সাফিসিয়েন্ট না, এই টিমে হয়তো আমরা ডিফারেন্ট কিছু চাচ্ছি বা একটু ডিফারেন্ট মাইন্ডসেটের লোক চাচ্ছি। আপনি হয়তো আপনার দিক থেকে অনেক ভালো, ইউ আর এক্সট্রিমলি এক্সপার্ট, কিন্তু কিন্তু আমাদের এই টিমের জন্য আপনি হয়তো অ্যাপ্রোপ্রিয়েট না, এরকম হতেই পারে। ওকে, আচ্ছা আমরা নেক্সট যে কোশ্চেনটাতে যাই, চৌধুরী মুহাম্মদ। ওকে, যে কোশ্চেনটা করেছে সেটা হচ্ছে প্রবলেমগুলো কোন টাইপের। আই থিঙ্ক আমরা এই প্রশ্নটা অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছি, রাইট? ওকে, আচ্ছা নেক্সট আরেকজন কোশ্চেন করেছে, সেটা হচ্ছে যে মাহমুদ হাসান, জয়েন করার পর কি আমরা শুধু প্রবলেমই সলভ করব? সে জানতে চাচ্ছে যে আমরা এজ এ ফ্রেশার, আমি তো প্রবলেম করছি অনেক, এখন আমি ইন্ডাস্ট্রিতে জয়েন করলাম, তাহলে আমি কি ধরনের কি কাজ করবো? আই থিঙ্ক সে এই কোশ্চেনটার অ্যান্সার জানতে চেয়েছে। তোমার ভয়েসটা একটু ভেঙে ভেঙে আসছিল, তুমি কি আবার প্রশ্নটা করতে পারবা? আচ্ছা আচ্ছা, উনি জানতে চেয়েছেন যে জয়েন করার পরে পর কি আমরা শুধু প্রবলেমই সলভ করবো, মানে উনি আই থিঙ্ক যে যে প্রশ্নটা জানতে চেয়েছে সেটা হচ্ছে যে আমরা এজ এ ফ্রেশার আমি যদি কোনো কোম্পানিতে জয়েন করি তাহলে আমরা কি কাজ করবো, সর্ট অফ এই ধরনের এই কোশ্চেনটা জানতে চেয়েছে। একটা কোম্পানিতে জয়েন করার পরে আসলে কি কাজ করবে এটা তো আসলে ডিপেন্ড করতেছে এই কোম্পানিটার উপরে, যে টিমে তুমি জয়েন করবা বা যে প্রজেক্টটা তোমাকে দেওয়া হবে আসলে ওইটার উপরে। তখন again আমি আসলে এই প্রবলেম সলভিংটা আমার মনে হয় একটু কনফিউশন ক্রিয়েট করতেছে। বা এই প্রবলেম সলভিং মানে একটা কোম্পানিতে জয়েন করার পরেও যখন তোমাকে একটা প্রজেক্টে অ্যালোকেট করা হবে, যখন তোমার একটা প্রজেক্টে অ্যাসাইন করা হবে, ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে তোমার কিন্তু পুরো ফুল 100% নলেজ কিন্তু থাকবে না ইন অর্ডার টু ডেভেলপ আ ফিচার অর ইন অর্ডার টু বিল্ড আ সফটওয়্যার। তোমার কিন্তু দেখবা যে অটোমেটিক্যালি একদম প্রথম দিন থেকেই তোমার কিছু না কিছু জায়গায় তোমার আসলে স্ট্রাগল করতে হচ্ছে বিকজ অফ ল্যাক অফ নলেজ, এন্ড হুইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন। সো ওই ল্যাক অফ নলেজটাকে তোমার ফুলফিল করার জন্য তোমার তো আসলে নলেজ অ্যাকোয়ার করতে হবে বা তোমার হয়তো পারসিভিয়ার করতে হবে, ঠিক আছে? সো ওইটাও কিন্তু ইন আ ওয়ে সর্ট অফ প্রবলেম সলভিং এর মতোই কিন্তু হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে? যে তুমি একটা প্রবলেমে আটকে গেছো এবং প্রবলেমটাতে তুমি কেন আটকাইছো, বিকজ ওই মুহূর্তে ওই প্রবলেমটাকে সলভ করার বা ওই ফিচারটাকে ডেভেলপ করার তোমার নলেজ নাই। সো দ্যাট ইজ আ প্রবলেম ফর ইউ, অ্যান্ড ইন অর্ডার টু সলভ দ্যাট প্রবলেম তোমার কি করতে হবে? তোমার হয়তো কোনো একটা ব্লগ ঘাটাঘাটি করতে হবে, তোমার হয়তো কোনো পিয়ার কে জিজ্ঞেস করতে হবে, মানে যাই হোক তোমার আসলে নলেজটাকে অ্যাকোয়ার করতে হবে। সো প্রবলেম সলভিং ডাজ নট নেসেসারিলি মিন যে তোমার আসলে এসিএম প্রবলেম তুমি সলভ করতেছো বা ব্রেইন টিজার্স সলভ করতেছো বা ম্যাথমেটিক্যাল প্রবলেমস তুমি সলভ করতেছো। প্রবলেম সলভিং অলসো মিনস যে তুমি এভরিডে যে চ্যালেঞ্জেস গুলো তুমি ফেস করতেছো ওগুলোকে তুমি ওভারকাম করছো। সো টু অ্যান্সার দ্যাট পারসনস কোয়েশ্চেন, যে আমি আসলে মানে ইন্ডাস্ট্রিতে ঢোকার পরে বা কোনো একটা কোম্পানিতে ঢোকার পর আমার আসলে কি কাজ করতে হবে, এটা পুরোপুরি ডিপেন্ড করতেছে হচ্ছে তুমি যে টিমে তোমাকে নেওয়া হচ্ছে এবং যে প্রজেক্টটা তোমাকে অ্যাসাইন করা হচ্ছে। রাইট। সো আরেকটা কোশ্চেন, আয়ুব আলী উনি করেছেন যে সিএসসি তে না পড়ে আমি যদি অন্য কোনো জেনারেল সাবজেক্ট, ফর এক্সাম্পল পলিটিক্যাল সায়েন্সে পড়ে আমি যদি কোনো কোর্স করি কিংবা হচ্ছে মানে এগুলো নিয়ে খুব নার্চার করি, তাহলে কি ডেভেলপার হতে পারবো কিনা? অবশ্যই, অবশ্যই 100% হইতে পারবা। আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এরকম অনেক মানে বাঘা বাঘা লোক আছে যাদের বাই দ্য ওয়ে বসলুর নামটা মেনশন করবো নাকি বলতো? হ্যাঁ করতে পারেন, আই মিন আচ্ছা হয় আচ্ছা, না। ওকে ঠিক আছে। যেমন আমাদের যে থেরাপির সিটিও ছিলেন মাসুম ভাই,
মানে হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট মানে হাইলি রিগার্ডেড মোস্ট রেসপেক্টেড মানে ইঞ্জিনিয়ার্স এরাউন্ড। উনি কিন্তু আসলে কম্পিউটার সায়েন্সের উনি না, উনি কিন্তু আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পাশ করছে। তারপরে হচ্ছে হাসিন হায়দার ভাই, উনি কিন্তু মনে হয় উনি রুয়েট রাজশাহী ইউনিভার্সিটি বা রুয়েট থেকে পাশ করছে, উনি কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এ পাশ করছে। তারপরে কিছুদিন আগে আমরা একজন ইঞ্জিনিয়ার আমাদের বিকাশের আর&ডি টিমে আমরা হায়ার করেছি, উনি আসলে জুওলজিতে পড়াশোনা করছে, ঠিক আছে। সো মানে ইট রিয়েলি ডাজ নট ম্যাটার। তারপরে আমাদের কিছুদিন আগে আমি আমার একদম মানে পুরান একটা ফ্রেন্ড আর কি, ও ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়তো, ও বিবিএ তে পড়াশোনা করছে, এন্ড হি ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট টেকনিক্যাল পিপল অ্যারাউন্ড, ঠিক আছে। সো ইট রিয়েলি ডাজ নট ম্যাটার যে তুমি আসলে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছো নাকি অন্যান্য ডিসিপ্লিনে তুমি পড়াশোনা করছো। তোমার যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট তোমার যদি ভালো লাগে, এই লাইনে তুমি যদি আসতে চাও, তাহলে আসলে ওইটার এটার জন্য আসলে তুমি মানে কোন ডিসিপ্লিনে তুমি গ্রাজুয়েট করছো, ইট রিয়েলি ডাজ নট ম্যাটার। অলরাইট, সো আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে অপূর্ব বিশ্বাস, উনি জিজ্ঞেস করছে যে ভাইয়া আমি তো ফ্রেশার, আমি তো অনেক কিছু শিখতেছি, কিন্তু আমি কখন বুঝি আমি আসলে রেডি ফর এ জব? আচ্ছা, তুমি কখন বলবা ইউ রেডি ফর আ জব? এটা আসলে ইট ইজ নট ফর ইউ টু ডিটারমাইন। তুমি এটা আসলে কখনোই ডিটারমাইন করতে পারবা না যে ইউ রেডি ফর আ জব। which job are you talking about? এটা কি তোমার কোন একটা মানে it really depends on তুমি আসলে কোন জবের জন্য তুমি অ্যাপ্লাই করতেছো এবং ওই জবের আসলে রিকোয়ারমেন্টটা কি। তোমার এই মুহূর্তে হয়তো তুমি 10টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি জানো এবং তুমি মনে করতে পারো যে বাহ, আমি 10টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি শিখে ফেলছি, বাট তোমার যে জবটার জন্য মানে ধরো যে জব পোস্ট তুমি ধরো দেখছো, ওইটাতে হয়তো দেখতে মানে লেখা আছে যে এমন একটা টেকনোলজির নাম যেটাতে হয়তো তুমি জানো না, সো ইউ আর অবভিয়াসলি নট রেডি ফর দ্যাট জব, ঠিক আছে। তো তুমি যখন কোনো একটা জবের জন্য অ্যাপ্লাই করবা, তোমার প্রথমে দেখতে হবে তোমার স্কিল সেটের সাথে তোমার নলেজ বেসের সাথে কোনটা অ্যালাইনড হয়। সো তোমার যদি মনে হয় যে না, আমি মোটামুটি যেই কয়টা টেকনোলজি আমার জানা আছে, এই কয়টা টেকনোলজি নিয়ে আমাকে আসলে একটা জবের জন্য মানে বা একটা জব পোস্ট যেটা আমি দেখলাম সেখানে রিকোয়ারমেন্ট যেগুলো আছে ওগুলো আমার নলেজ বেসের সাথে অ্যালাইনড হয়ে যায়, তখন তুমি মানে মোটামুটি বলতে পারো যে বা ইউ আর রেডি টু অ্যাপ্লাই ফর দ্যাট জব, ঠিক আছে। এখন whether you will get the job or not এটা পুরোপুরি ডিপেন্ড করতেছে হচ্ছে তোমার ইন্টারভিউর উপরে, ঠিক আছে। তোমার ইন্টারভিউতে আসলে তোমার দৌড় কতটুকু এবং তোমার নলেজ তুমি কতটুকু অ্যাকোয়ার করছো এটা আসলে বোঝা যাবে। তুমি উইথাউট গিভিং আ কাপল অফ ইন্টারভিউজ ইউ উইল নট বি এবল টু ডিটারমাইন, ইউ উইল নট বি এবল টু জাজ ইয়োরসেলফ। অলরাইট, আমাদের আরেকটি ইন্টারেস্টিং কোশ্চেন, সেটা হচ্ছে যে উনি জানতে চেয়েছে যে ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় সে আনফরচুনেটলি কোনো কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে পারে না। এখন সে হচ্ছে এক্সপিরিয়েন্স ওয়েব ডেভেলপার, এই স্টেজে কি মানে কম্পিটিটিভ প্রোগ্রাম শুরু করা ঠিক হবে কিনা, আর নতুন কোনো টেকনোলজি শিখবে কিনা? অলরাইট, আমি আবার বলি, প্রশ্নটা ছিল এরকম যে সে ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় কোনো কম্পিটিটিভ প্রোগ্রামিং করে নাই। ফর এক্সাম্পল, আই থিঙ্ক কম্পিটিটিভ প্রোগ্রামিং বলতে উনি বোঝাচ্ছেন প্রোগ্রামিং কিংবা প্রবলেম সলভিং, এটাই। কিন্তু এখন উনি একজন ওয়েব ডেভেলপার, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। উনি জানতে চাচ্ছে যে এই মুহূর্তে কি আমি এই স্টেজে আমার কম্পিটিটিভ প্রোগ্রামিং করা উচিত, না আমি আসলে নতুন কোনো টেকনোলজি নিয়ে নাড়াচাড়া করবো আর কি? Why should that have to be either or? Why can't you do both? আমি একজন প্রোগ্রামারকে বা একজন ডেভেলপারকে আমি আসলে চিনি যে মানে আমার সাথে কাজ করতো ইন ওয়ান অফ মাই প্রিভিয়াস কোম্পানিজ। আমরা যখন মানে কাজ টাজ করে আমরা যখন একটু চিল করতেছি, একটু রিল্যাক্স করতেছি, আমি দেখতাম যে ও আসলে এসিএম প্রবলেম সলভ করতো। তা আমি বলতাম যে ভাই তুমি মানে কাজ থেকে তো মাত্র উঠলা, তুমি আবার মানে প্রবলেম কেন সলভ করতেছো, ঠিক আছে। বলে যে আপনারা যখন আড্ডা মেরে চিল করেন, আমার জন্য চিল করাটা হচ্ছে এসিএম ইউনো প্রবলেম সলভ করা। সো আমি ভাবতাম যে আরে বাপরে বাপ, পুরা মানে আপেল একটা গিক একটা আসছে। বাট এনিওয়ে মানে টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন, তোমার যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ তোমার যদি মজা লাগে, তোমার যদি সব ছোট ছোট ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এসিএম প্রবলেম যদি তোমার সলভ করতে যদি মজা লাগে, বাই অল মিনস ডু ইট। ইট রিয়েলি ডাজ নট ম্যাটার তুমি এখন ইন্ডাস্ট্রিতে আসো ইন্ডাস্ট্রিতে নাই, তুমি কি স্টুডেন্ট না, বা ইভেন কি ইফ ইউ আর আ পারসন উইথ
15-20 years of experience, তুমি কিন্তু এখনো কম্পিটিটিভ প্রোগ্রামিং কন্টেস্ট বা কম্পিটিটিভ প্রোগ্রামিং তুমি কিন্তু যেতে পারো। এটাতে কিন্তু কোনো মানে বাধ্যবাধকতা নাই যে it's only the juniors or it's only the freshers or it's only the students who actually go through or rather participate in programming contests. Anyone regardless of age or experience can participate in programming contests. That is one part of your question, and the other part of your question is যে আমার কি আসলে একটা নতুন টেকনোলজিতে আসলে আমার টাইম ডিভোট করা উচিত কিনা। সো হিয়ার কামস হোয়াট ইজ মোর প্রায়োরিটি ফর ইউ এট দ্য মোমেন্ট। তুমি যেহেতু বলেছো তুমি একজন ওয়েব ডেভেলপার, মেবি হয়তো এই মুহূর্তে একটা সার্টেন ওয়েব টেকনোলজি শেখাটা তোমার জন্য একটা প্রায়োরিটি হয়ে দাঁড়াতে পারে। সো আ বিগ চাঙ্ক অফ ইউর টাইম শুড গো ইনটু acquiring knowledge about a new web technology. এবং on the side তুমি হয়তো যদি এসিএম প্রোগ্রামিং প্রবলেম সলভ করতে যদি তোমার ভালো লেগে থাকে, অন দ্য সাইড তুমি এটা ডেফিনেটলি করতে পারো। সো এই মুহূর্তে তোমার একটু ডিটারমাইন করতে হবে যে কোনটা তোমার জন্য এই মুহূর্তে প্রায়োরিটি বেশি। অলরাইট, আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে, সেটা হচ্ছে কোশ্চেনটি করছেন ইশতিয়াক আহমেদ। উনি জানতে চেয়েছে হাউ ইন্ট্রোভার্ট পিপল সোশ্যালাইজ দেম সেলফ। আচ্ছা, ওয়ার্কিং প্লেসে কিভাবে ইন্ট্রোভার্ট লোকগুলা মানে নিজেদেরকে সোশ্যালাইজ করবে এবং বি মোর কমিউনিকেটিভ হবে। আচ্ছা, কমিউনিকেশন কিন্তু সব সময় যে ভার্বাল কমিউনিকেশন হইতে হবে নট নেসেসারিলি। You can very well communicate through your code. You can very well communicate through your blog. You can very well communicate through perhaps a small document that you have written. আমি অনেক এরকম ইন্ট্রোভার্ট মানুষ জানি যারা মারাত্মক মানে প্রোগ্রামার, বাট ওদেরকে যদি কোনো কিছু একটা যদি বুঝায় বলতে বলা হয়, তারা হয়তো জিনিসটাকে প্রপারলি আর্টিকুলেট করতে পারে না। তারা হয়তো তাদের নিজেদের থটস গুলোকে কালেক্ট করে সুন্দরভাবে আর্টিকুলেট করে হয়তো প্রেজেন্ট করতে পারে না। কারণ ওদের কোড যদি তোমরা দেখো, মানে কোড দেখলে চোখ দিয়ে মানে খুশির চোখ দিয়ে পানি বের হয় যে ওয়াও, আমি কি একটা মাস্টারপিস দেখলাম কিনা। ঠিক আছে, সো এরকম মানুষ আছে। সো কমিউনিকেশন ডাজ নট হ্যাভ টু বি, বা সোশ্যালাইজেশন অফ নলেজ ডাজ নট নেসেসারিলি হ্যাভ টু বি ভার্বাল। It can be through your code, it can be through the blog post that you have written, it could be through a document that you have written. এবং যারা ইন্ট্রোভার্ট, আমি ওদেরকে একটা জিনিস বলবো যে it's not a crime to be an introvert. ইন্ট্রোভার্ট মানুষদেরকে মানে যে মানে একদম একটা কোনায় চুপ করে বসে থাকতে হবে এবং মানুষের সামনে তারা আসতে যেটা সংকোচ ফিল করবে, ডেফিনেটলি করতে পারে। বাট মানে এটাকে মানে যারা একটু ইন্ট্রোভার্ট তাদের উদ্দেশ্য বলছি, তোমরা এটা তোমাদের একটা কি বলবো ফল্ট বা তোমাদের একটা ল্যাকিং হিসেবে তোমরা এটাকে মনে করো না। হু নোজ, তোমরা হয়তো ভার্বাল কমিউনিকেশন হয়তো তোমরা উইক, বাট তোমরা যখন মানে কোড লিখতে বসো তোমাদের কিবোর্ড থেকে হয়তো মানে আগুন ছুটে। ঠিক আছে, সো দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সো বিং ইন্ট্রোভার্ট ইজ নট রিয়েলি আ প্রবলেম, দেয়ার আর আদার মিনস অফ কমিউনিকেটিং। অলরাইট, একজন জিজ্ঞেস করছেন, সেটা হচ্ছে যে এমডি জামিয়া জামান তন্ময়, সিবি কেমন হলে ভালো হয়, সিবি কি গুরুত্বপূর্ণ কিনা? হ্যাঁ, সিভিটা গুরুত্বপূর্ণ। একটা ছোট মজার কথা বলি, সিভির কথা মনে আসলো, মাইট নট বি রেলেভেন্ট টু দ্য কোয়েশ্চেন, বাট আই উড লাইক টু শেয়ার দ্য স্টোরি নানদালেস। আমি যখন একটা ফ্রেশার ছিলাম, যখন আমি বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছি, তখন আমার সিভির সাইজ ছিল হচ্ছে 7 পেজ, 7 পেজে। আফটার 12 ইয়ার্স বিং ইন দ্য ইন্ডাস্ট্রি, আমার রেজুমে আমার সিভির সাইজ হচ্ছে 1 পেজ। তো মানে আসলে জিনিসটা আপেক্ষিক ভাবে মনে হতে পারে না যে জিনিসটা আসলে উল্টা হওয়া উচিত, যে যখন ফ্রেশার থাকবা তখন আসলে সিভি ছোট থাকবে, আর যত আস্তে আস্তে এক্সপিরিয়েন্স বাড়বে তত আসলে সিভিটা মানে আরো বড় হতে থাকবে। বাট আমার ক্ষেত্রে ইট হ্যাজ বিন কোয়াইট দ্য কন্ট্রারি, এবং আমি অনেক মানুষের ক্ষেত্রেই দেখছি যে সিভিটা আসলে যত এক্সপিরিয়েন্স বাড়ে তত আসলে ছোট হতে থাকে। সো যাকে কামিং টু দ্য কোয়েশ্চেন দ্যাট দ্য পারসন হ্যাজ আস্কড, যে how important is to have a good resume. I think it is quite important, because সবসময় যে তুমি একটা কোম্পানিতে রেফারেন্সের মাধ্যমে যে তুমি চাকরি পাবো নট নেসেসারিলি। রেফারেন্সের মাধ্যমে পেলে হয়তো সিভিটা হয়তো খুব একটা ইম্পর্টেন্ট না, বা সিভিটা হয়তো এরকম ভাবে স্ক্রুটিনাইজ করে দেখবে না। বাট কোনো সময় যদি তুমি রেফারেন্সের মাধ্যমে না আসো, বা ধরো তুমি কোন একটা কোম্পানির জব পোর্টালে তুমি অ্যাপ্লাই করলা বা বিডি জবসে তুমি অ্যাপ্লাই করলা, তখন তোমার ক্ষেত্রে একটা সুন্দর রেজুমে যেখানে তোমার কাজগুলোকে ঠিক মতো তুমি হাইলাইট করছো, এই জিনিসটা আসলে মানে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়।
অলরাইট, কিছু জাভা রিলেটেড স্পেসিফিক কোশ্চেন আছে। আমি এই কোশ্চেনগুলো একটু এভয়েড করতে চাই এই সেশন থেকে। এগুলো আমরা জাভার যখন কোনো একটা সেশন নিব স্পেসিফিক, আমার মনে হয় তখন যদি অ্যান্সার গুলো করি তাহলে খুব ভালো হয় আসলে। ওকে, অলরাইট। সো আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে খুব ইন্টারেস্টিং কোশ্চেন। সেটা হচ্ছে যে কখন একজন জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে যায়, বা কখন ভেরি ভেরি একজন জুনিয়র। ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কিন্তু ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, একদম জায়গা মতো কোয়েশ্চেন করছে। ওকে, একটা জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, अगेन আমি এখন যা যা বলবো এগুলো হচ্ছে আমার নিজের ভিউজ, নিজের পার্সপেক্টিভ, might not be aligned with somebody else. Just by warming your seat for 3-4 years তুমি আসলে সিনিয়র হয়ে যাবা না। একটা সিনিয়র, একটা আমি ভালো ভালো কোম্পানিতে দেখছি জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের একটা জব ডেসক্রিপশন থাকে এবং ওদের কাছ থেকে এক্সপেকটেশন গুলো খুবই ওয়েল ডিফাইন্ড থাকে, এবং একটা সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের একটা জব ডেসক্রিপশন থাকে এবং ওয়েল ডিফাইন্ড একটা সেট অফ এক্সপেকটেশন থাকে। The moment a junior software engineer starts behaving like a senior software engineer, it could be 1 year after that person joined, it could be 4 years after that person joined, it could be 10 years after the person joined. The moment you start exhibiting virtues of a senior software engineer, the moment you start exhibiting the characteristics of a senior software engineer, you are eligible to be a senior software engineer. তো সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে গেলে ইউজুয়ালি কি কি দেখে, সেটা হচ্ছে যে তোমার স্কিল লেভেল কতটুকু, তুমি কি অন্যান্য মানুষদেরকে তুমি গাইড করতে পারবা কিনা, তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি তোমার আসলে মানে এরকম। আমি কিন্তু একবারও কোনো জায়গায় বলি নাই যে তোমার নাম্বার অফ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স দেখবে, ঠিক আছে? নাম্বার অফ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স should be the last criteria to determine whether a person should be promoted as a senior software engineer or not, and this is my personal view. সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যে জব ডেসক্রিপশনটা বা যে ক্যারেক্টারিস্টিক বা যে এক্সপেকটেশন যেগুলো থাকে, the moment a person starts exhibiting them, he or she is eligible for a promotion to be the senior software engineer. অলরাইট, আমরা মনে হয় অলরেডি একটা লম্বা সময় পার করে ফেলেছি। এখন 12টা, 12:15 বাজে। Right. সো আমরা ইনফ্যাক্ট যে কোশ্চেন গুলো রিলেভেন্ট সবগুলোই আমরা সব নিয়ে নিয়েছি। আরো কিছু কোশ্চেন আছে, কিন্তু আমাদের আসলে যেতে হবে। কালকে আমাদের অফিস আছে, সবারই নিশ্চয়ই কিছু না কিছু কাজ আছে, রাইট? Right. So we have to basically say goodbye to everyone. And any parting piece of advice, Intekhab bhai, for our audience? আমার আসলে পার্টিং পিস অফ অ্যাডভাইস হচ্ছে, আমি আবার আমার ওই কয়েকটা পয়েন্ট আমি একটু রিআইটারেট করতে চাই, ঠিক আছে? সেটা হচ্ছে কষ্ট করতে হবে, শিখতে হবে নিজেদের সার্ভাইভাল এবং নিজেদের রেলেভেন্সের জন্য। ছোট ছোট চাঙ্কে কাজগুলো ভেঙে নিতে হবে, বড় কাজকে ভয় পেলে চলবে না। একটা ভালো মানুষ হতে হবে, বি এম্প্যাথেটিক, অন্য মানুষের পার্সপেক্টিভটা বোঝার চেষ্টা করো, অন্য মানুষকে রেসপেক্ট করো, and yeah, that's it. And yeah, best of luck to everyone. All right. So আমি একটা স্ট্যাটিস্টিক দিয়ে শেষ করতে চাই। সেটা হচ্ছে আমি শনিবার ইনফ্যাক্ট আমি ঘাটাঘাটি করতেছিলাম যে পৃথিবীতে এখন ডেভেলপারদের সংখ্যা কত, আসলে কতজন ডেভেলপার আছে। তো দেখলাম যে সংখ্যাটা খুব বেশি না। মানে আমাদের এখন 7 বিলিয়ন মানুষ আছে পৃথিবীতে, তাই না? তার থেকে একটু বেশি মনে হয় এখন, এই স্ট্যাটিস্টিকটা পুরনো। তো ডেভেলপারদের সংখ্যা মাত্র 21 মিলিয়ন আর কি। খুব এই মানে পুরো ওয়ার্ল্ডের যে জনসংখ্যা তার পার্সপেক্টিভে 21 মিলিয়নটা খুবই নগণ্য। আচ্ছা, এই স্ট্যাটিস্টিক্সের আরো কিছু ক্ষুদ্র অংশ হচ্ছে মানে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যারা লিড করে তারা হচ্ছে ইউনাইটেড স্টেটস, তাদের ডেভেলপারদের সংখ্যা হচ্ছে 3.2 মিলিয়ন। আর আমাদের যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তাদের কিন্তু এই সংখ্যাটা হচ্ছে 2.7, এবং কিছু কিছু স্ট্যাটিস্টিক্স প্রেডিক্ট করতেছে যে বাই দ্য এন্ড ইয়ার 2026 তারা ইউএস কে ক্রস করবে। আচ্ছা, এই কথাটার মানে অর্থ হচ্ছে যে আমাদের দেশে তাহলে এই সংখ্যাটা কত? আমাদের দেশে এই সংখ্যাটা খুবই নগণ্য, খুবই নাজুক। আমি একজ্যাক্ট স্ট্যাটিস্টিক্সটা জানি না, কিন্তু বাংলাদেশে প্রতি বছর প্রায় 20,000 স্টুডেন্ট বের হয়,
যারা হচ্ছে কম্পিউটার সায়েন্স বা রিলেটেড সাবজেক্ট থেকে পড়াশোনা করে পাস করে। এদের মধ্যে সফটওয়্যার ডেভেলপারদের সংখ্যা খুবই কম, খুবই নগণ্য। ইনফ্যাক্ট আই শিওর যে ইন্তেখাব ভাই এগ্রি করবে যে অনেক সময় হায়ার করার সময় যে খুঁজে পাওয়া যায় না, মানে অনেকগুলা আমরা ডেভেলপার খুঁজতেছি কিন্তু পাওয়া যাচ্ছে না। এটা বাংলাদেশের মানে আমি শিওর যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যখন তারা হায়ার করতে যায় এই ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে যে আমি পাচ্ছি না, পছন্দ মতো পাচ্ছি না, মানে যে জিনিসগুলো আমাদের দরকার ওই মেন্টালিটির মাইন্ডসেট নাই, ওই প্যাশনটা নাই। সো এখন আমাদের দেশ কিন্তু, যদিও আমরা এখন বলতেছি মধ্যমায়ের দেশ, আমি জানি না জিনিসটা কন্ট্রোভার্সিয়াল শোনাবে কিনা, কিন্তু আমি পার্সোনালি মনে করি না যে আমাদের দেশ আসলে অত রিচ হয়ে গেছে। আমাদের দেশ কিন্তু এখনো গরিব একটা দেশ। আর আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিন্তু খুব একটা নাই, মানে আই মিন ইনফ্যাক্ট এটা হঠাৎ করে যে হয়ে যাবে তাও কিন্তু সম্ভব না। আমাদের দেশ মূলত কৃষি নির্ভর দেশ, তার উপর হচ্ছে এখন এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিছুটা উপরে ওঠার চেষ্টা করতেছে, কিন্তু অন্যান্য যে ইন্ডাস্ট্রি সেক্টর আছে যেগুলো আর কি একটা দেশকে অনেক উপরে নিয়ে যায়, সেগুলোর জন্য কিন্তু অনেক কস্ট লাগে। ফর এক্সাম্পল আমাদের দেশ একটা গাড়ির ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবে না, কিন্তু ফর দি কম্পিউটার সায়েন্স আমরা যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি বলি, এইটা কিন্তু খুবই চিপ। একজন সফটওয়্যার ডেভেলপার হইতে একটা ল্যাপটপ, একটা ভালো ইন্টারনেট কানেকশন, দ্যাটস ইট, এইটুকুই লাগে, এর থেকে বেশি কিন্তু লাগে না। সো আমাদের ইনভেস্টমেন্ট কিন্তু খুবই অল্প। এই অল্প ইনভেস্টমেন্ট দিয়ে কিন্তু আমরা মানে আমাদের দেশটাকে কিন্তু উপরে নিয়ে যেতে পারি ইন টার্মস অফ যেটা ইন্ডিয়া করতেছে। ইন্ডিয়া কিন্তু এই সুযোগটা কাজে লাগাচ্ছে, আমরাও কিন্তু তাদের সাথে এই সুযোগটা কাজে লাগাইতে পারি। আমরাও কিন্তু আসলে লিডিং পজিশনে যেতে পারি। আমাদের দেশে কত 18 কোটি জনসংখ্যা, মানে আই মিন 18 কোটি জনসংখ্যায় যদি মানে এই মানে আমি সংখ্যাটা বলতে চাই না, মানে একটা লার্জ অ্যামাউন্ট অফ ডেভেলপার যদি বাংলাদেশে হয় ক্ষতি কি? মানে বরং আমরা আসলে অনেক বেশি রেভিনিউ বাংলাদেশে নিয়ে আসতে পারবো। শুধুমাত্র গার্মেন্টস এর উপর মানে আমাদের নির্ভর করতে হবে এমনটা না আর কি। সো এই সেশনটা আসলে আমি একটা পার্টিং যে স্পিচ অফ অ্যাডভাইস যেটা দিতে চাই যে আমাদের আসলে এই সংখ্যাটা বাড়ানো উচিত। আমরা আরো বেশি স্কিল হই, আরো বেশি এইসব ব্যাপারে অনেক বেশি ইনথুজিয়াস্টিক হই, আরো বেশি লার্ন করি, এবং আমরা আমাদের এই সংখ্যাটা বাড়াই। এবং এই সংখ্যাটা যত বেশি বাড়বে আমাদের দেশে অনেক ইন্ডাস্ট্রি তৈরি হবে, সফটওয়্যার ইন্ডাস্ট্রি তৈরি হবে, সফটওয়্যার ফার্ম তৈরি হবে, এবং ইন্ডিয়াতে প্রচুর কাজ আসে। ইন্ডিয়াতে মানে অন্যান্য দেশ থেকে প্রচুর কাজ ইন্ডিয়াতে আসে, কারণ ইন্ডিয়াতে ডেভেলপার আছে। একটা এক্সাম্পল দেই, কিছুদিন আগে আমি হচ্ছে অ্যাপলের সিইও একটা কথা বলতেছিলেন যে আইফোন যে ম্যানুফ্যাকচার করেন এটা হচ্ছে তারা কেন চায়নাতে পাঠায়, কেন ইউএসএ তে বসেই করে না। তো উনি যে অ্যান্সারটা দিচ্ছিল সেটা হচ্ছে যে আমরা চায়নাতে পাঠাই এই জন্য না যে এটা চিপ, মানে চায়নাতে চিপ লেবার পাওয়া যায়, আমরা পাঠাই কারণ চায়নাতে এই সেট অফ স্কিলড লোকজন আছে, লোকজন অ্যাভেলেবল, দ্যাটস ওয়াই আমরা এই জিনিসগুলো ওইখান থেকে পাঠাই। ওই সেট অফ স্কিল অন্য কোথাও আমরা পাই না যেটা চায়নাতে আছে। তো আমাদের দেশে যদি ওরকম স্কিল লোকজন থাকে, আমি শিওর যে ওরকম মানে কোম্পানি, ওরকম ইন্ডাস্ট্রি বাইরের দেশ থেকে আমাদের দেশে আসবে। ইনফ্যাক্ট আমরা নিজেরাও হয়তো ওরকম একটা ইকোসিস্টেম তৈরি করে ফেলতে পারবো। তো দ্যাটস ইট, থ্যাংক ইউ এভরিওয়ান। আর ইনকাম ভাই কিছু করতে চান? না না না, আই এম গুড, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, সো থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক রাত হয়ে গেছে, আমরা আশা করি সামনে আবার ইনকাম ভাইকে ধরে অন্য একটা টপিক নিয়ে আমরা কথা বলবো। টিল দেন, গুড বাই। বাই বাই। বাই বাই।